দেশের প্রায় সব টিভি চ্যানেলগুলোতেই এখন ঘুরে ফিরে একটাই সংবাদ। কয়েকদিন ধরে বিবিধ লাশ পাওয়া যাচ্ছে ছিন্ন ভিন্ন অবস্থায়। কারো মস্তকবিহীন দেহ পাওয়া যাচ্ছে, কারো মস্তক থাকলে চোখ দুটো নেই, কারো হাত পা কাটা অবস্থায়। আজ একটা তরুণীর লাশ পাওয়া গিয়েছে। এই কয়েকদিনে প্রায় 5টার বেশি লাশ পাওয়া গেলেও পুলিশ এর কোনো সুহারা করতে পারছে না। টিভির সামনে বসে রাত 10টার সংবাদ দেখছেন ফারুক রশিদ। ময়মনসিংহ জেলার চিনিসপুরের বাসিন্দা তিনি। স্ত্রী স্বামীনা ও মেয়ে সাফাকে নিয়ে সাজানো তার ছোট্ট সংসার। গভীর মনোযোগ দিয়ে টিভির দিকে তাকিয়েছেন তিনি। তার স্ত্রী সামিনা রশিদ এসে বললেন, চারদিকের এই অবস্থার মাঝেও তোমার মেয়ে কি জেটটাই না করছে? তিনি টিভির পর্দা থেকে নজর সরালেন না বলে সামিনা রশিদ চেঁচিয়ে বললেন, তোমায় কিছু বলছি আমি। হ্যাঁ বলো। সাফা পিকনিকে যেতে চাইছে। কার সাথে? কলেজ থেকে ওদের বান্দরবান নাফাকুম নিচ্ছে। ভালো তো, ঘুরে আসুক। ভালো। দেখছো না চারদিকে কি অবস্থা? কি অবস্থা? মানুষ খুন হচ্ছে। একটু আগেও লামার এক মেয়ে খুন হলো। হুম, কোথার সাথে কি মিলাচ্ছ তুমি? সাফা একা যাবে না ওখানে। শিক্ষক শিক্ষিকারা বন্ধু বান্ধব সবাই থাকবে। তাছাড়া খুন তো নাফাকুমি হয়নি। একটু নড়ে চড়ে বসে ফারুক রশিদ বললেন। রাগে কচকচ করে সামিনা রশিদ বললেন, কাকে কি বলি আমি? এই জন্যই বুঝি মেয়েটা ভাত খায়নি। হুম, রাগ করে। দিলে তো মেয়েটাকে রাগিয়ে। ক্ষুধা পেলে এমনিতেই চলে আসবে। সাফা রশিদ ময়মনসিংহ সহকারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সে। উঠতি বয়স মেয়ে হলেও ছেলে মানুষই একেবারেই কাটেনি তার। চঞ্চল একটি মেয়ে সে। দেখতে সুন্দর হলে কি হবে, দুষ্টমিতে ওস্তাদ। একমাত্র মেয়ে হওয়ার কারণে তার সবকিছু সহ্য করতে হয় বাবা মাকে। এই বছরে তাদের কলেজ থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নেওয়া হবে বান্দরবনে। স্কুলের কোনো পিকনিক সে বাদ দেয়নি। তাহলে কলেজটা কি করে বাদ দিবে? নরসিংদী থেকে বেশ দূরত্ব রয়েছে বান্দরবন। তাছাড়া কয়েকদিন ধরেই খুনের সংবাদ পাওয়া যাচ্ছে। এসবের জন্য ঘোর আপত্তি জানাচ্ছেন তার মা। ব্যাস, শুরু হয়ে গেল মান অভিমানের পালা। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সাফা। জেদ ধরে বসে আছে, বান্দরবনে যাবেই সে। রাত 12টা পার হয়ে গেলেও খেতে আসলো না সাফা। তার মা খুব বেশি চিন্তায় থাকেন মেয়েকে নিয়ে। দুষ্টুমির সাথে সাথে মেয়েটা বড্ড জেদ করে সবকিছুতেই। একটা প্লেটে রাতের খাবার নিয়ে মেয়ের রুমে আসলেন তিনি। মুখ গোমরা করে বসে আছেন সাফা। তার পাশে বসে সামিনা রশিদ বললেন, স্কুলের কোনো পিকনিকে আমি তোকে যেতে নিষেধ করিনি। বান্দরবান অনেক দূর। আমার টেনশন হয় না বুঝি? অন্য মেয়েদের টেনশন হয় না, সব টেনশন শুধু তোমারই। অন্য মেয়েরা তোর মতন দুষ্টু নয়। এত বড় হয়েছিস তবুও দুষ্টুমি কমে না তোর। আমি কি দুষ্টুমি করব? স্যার ম্যাডামরা থাকবেন আমাদের সাথে। এদিক সেদিক চলে যাবি একা একা। দেখছিস তো আজও একটা মেয়ে খুন হলো। তাই বলে ঘরে বসে আছে সবাই? দেখ মা, এসব বাদ দে। আমি আর তোর বাবা নিয়ে যাব তোকে। এইসব এমনিতেই বলো, তোমাদের সময় হয় না তাই বলো না। এসব বলে তুমি আমাকে ভাত খাওয়াতে পারবে না। আর রাজি না হওয়া পর্যন্ত আমি খাচ্ছি না। জেদ করিস না। দরজার পাশে দাঁড়িয়ে মামের কথোপকথন শুনছিলেন ফারুক রশিদ। তিনি এগিয়ে এসে মেয়ের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুই যাবি, এবার খেয়ে নে। তার কথা শুনে সামিনা রশিদ অবাক হলেও মুখে হাসি ফুটল সাফার। কিন্তু পরক্ষণেই সে মুখটা ফ্যাকাশে করে বলল, আমি ভাত খাওয়ার জন্য মিথ্যে আশা দিচ্ছ আমায়? ফারুক রশিদ কখনো মিথ্যে বলে না, জানিস না? সত্যি? হুম, কাল কলেজে গিয়ে পিকনিকের জন্য টাকা জমা দিয়ে আসবি। বিছানার উপরে প্লেট রেখে হর্ননের রুম ছেড়ে বেরিয়ে গেলেন সামিনা রশিদ। অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকালো সাফা। তিনি বললেন, আমি সামলে নিচ্ছি, তুই খেয়ে ঘুমিয়ে পড়। তুমি রাজি কেন হলে? স্ত্রীর কথা শুনে ফারুক রশিদ বললেন, এত উত্তেজিত হচ্ছ কেন তুমি? এর আগেও সাফা পিকনিকে গিয়েছে। সেসব কাছে কোথাও গিয়েছে, এত দূর নয়। মেয়ে বড় হয়েছে সামিনা। কিন্তু স্বভাব বদলায়নি।
তাই বলে ওকে আমরা বন্দি করে রাখতে পারি না। পিকনিকে যেতে না দেওয়ায় মানে বন্দি করে রাখা নয়। ও সেটাই ভাবছে, কারণ ওর অন্যান্য সহপাঠীরা যাচ্ছে। আপাতত ফারুক রশিদের সাথে তর্কে যাওয়ার ইচ্ছে নেই তার। চুপচাপ শুয়ে পড়েছেন সামিনা রশিদ। ফারুক রশিদ বললেন, একাধারে ক্লাস করতে করতে বাচ্চাদের মনে বিরক্ত ভাব চলে আসে। বিরক্তি থেকে বের হয়ে আসার জন্য প্রয়োজন কোথাও ঘুরতে যাওয়া। আমরা কি ঘুরতে নিয়ে যাই না ওকে? আমরা নিয়ে যেতে পারি বান্দরবন। আমাদের সাথে যাওয়া আর সহপাঠীদের সাথে যাওয়ার মধ্যে তফাৎ আছে। এত দূরে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? সমস্যাটা কি শুধু এখানেই? চারদিকের অবস্থা কেমন জানোই, তাও জিজ্ঞাসা করছো এসব? সাফা একা যাচ্ছে না সেখানে। কিছুই হবে না, এত টেনশন করো না তো। মেয়েটার মন খারাপ করে দিও না। আমার মন খারাপের মূল্য নেই তোমার কাছে? কথা বাড়ালেন না ফারুক রশিদ। সামিনা রশিদ অন্যদিকে মুখ ঘুরিয়েই রয়েছেন। আজ রাতে তার মন আর ভালো করা যাবে না। এদিকে খুশিতে নাচতে ইচ্ছে করছে সাফার। তার বাবা এত সহজে রাজি হয়ে যাবে ভাবতেই পারেনি সে। তবে এখনো ভরসা করা যাচ্ছে না। তার বাবাকেও মা যদি পটিয়ে ফেলে। নানা রকমের চিন্তা এসে ভর করলো তার মনে আবার। শেষ পর্যন্ত পারবে তো সে যেতে? দেখতে দেখতে 7 দিন কেটে গেল। সাফা বসে আছে বাসে তার সহপাঠীদের সাথে। অবশেষে সফল হয়েছে। এই 7 দিনে আর কোনো খুনের সংবাদ না পাওয়ায় কারণেই তার মা একটা বেশি ঝামেলা করেনি। এর আগেও সে বেশ কয়েকবার পিকনিকে গেলেও এবার এটা তার কাছে অনেকটাই বেশি স্পেশাল। বান্দরবনের সৌন্দর্যের সম্পর্কে অনেক শুনেছে সে, কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়নি। আজ তার বান্দরবন দেখার যাওয়াটা ইচ্ছেটা পূরণ হবে। আর পূরণ হবে নাফাকুম দেখার ইচ্ছেও। থানচি পৌঁছালো সাফারা। নাফাকুম যেতে হলে বান্দরবন জেলা সদর থেকে এখানে আসতে হয়। এটি একটি উপজেলা। সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানচি বাজার। এই সাঙ্গু নদী ধরে রেমাক্রিন দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেয়ে। নদীর দুপাশে উঁচু উঁচু পাহাড়। সবুজে মোড়ানো প্রতিটি পাহাড় যেন মেঘের কোলে শুয়ে আছে অবলীলায়। কোনো কোনো পাহাড় এতটাই উঁচু যে তার উঁচু থেকে আছে মেঘের আড়স্তরে। গাড়ি নৌকা সবকিছুর রাস্তা শেষ। সকাল 8টায় থানচিতে নাস্তা সেরে হাঁটা শুরু করলো তারা। পাহাড় পাথর ও ছিরি পাথরের মধ্যে দিয়ে তারা হাঁটতে লাগলো। একসাথে 50 জনের বেশি থাকলেও সাফার ভালো ভাব রয়েছে তনিমা ও রায়মার সাথে। কলেজের শুরু থেকেই তাদের সাথে ভালো সম্পর্ক। তারা বেস্ট ফ্রেন্ড বলা যায়। এভাবে হাঁটতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগলো সাফা কমে আসতে। এত হাঁটার পরেও কারো মুখে ক্লান্তির কোনো ছাপ নেই। সবার মুখে আনন্দের ছেলে। সাফাকুম জনপ্রপ্রান্তরে পৌঁছাতেই চারদিকে অবাক দৃষ্টিতে তাকাতে লাগলো সাফা। অসাধারণ সুন্দর একটি স্থান এটি। যেন প্রকৃতির খেলাকে সৃষ্টি হয়েছে চমৎকারের এই জলপ্রপাত। সূর্যের আলোয় যেখানে নৃত্য খেলা করে বর্ণিল রংধনু। প্রকৃতি এতটা সুন্দর ও নির্মল হতে পারে, এখানে না আসলে জানতই না সে। একে একে সকলে ঝর্ণার দিকে গেলেও সাফা চারিদিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই লাগলো। এদিকে সবকিছু উপেক্ষা করে তার দিকে তাকিয়ে আছে তাইফ। আসল নাম তাইফুল ইসলাম। ক্লাসের প্রথম দিন থেকেই সাফাকে পছন্দ করে সে। তবে মনের কথা মনেই রয়ে গেল। এখনো তাকে ভালোবাসার কথা জানাতে পারেননি তাইফ। সাফাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তনিমা এসে বলল, কিরে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে? খুব তো ঝর্ণায় গোসল করবি বলে লাফিয়েছিস। চল এবার। হুম, চলো। ঝর্ণার নিচে আসতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে সাফার মনে। উপর হাতে আছড়ে পড়া পানির আঘাতে ঝর্ণা চারিদিকে সৃষ্টি হচ্ছে ঘন কুয়াশা। উড়িয়ে যাওয়া জলকণা বাষ্পের সাথে ভেসে ভেসে শরীরে এসে পড়ছে সাফার। এই যেন রোমাঞ্চকর অনুভূতি। নাফাকুমে প্রায় 2 ঘন্টা ঝর্ণা ও নদীতে সময় কাটানোর পর তাদের শ্রেণী শিক্ষিকা নাদিয়া জান্নাত সবার উদ্দেশ্যে বললেন, সবাই উঠে এসো, নাফাকুম পাড়াতে দুপুরের খাবারটা সারতে হবে। কাপড় বদলে সবাই দুপুরে খাবারটা খেয়ে নিল। হঠাৎ একজন পুরুষের কাছে জানতে পারলো ঝর্ণার পাশে একটি ছেলের লাশ পাওয়া গিয়েছে।
কথাটা শুনে নাদিয়া জান্নাত সব শিক্ষার্থী আছে কিনা দেখতে লাগলেন। সবাই ঠিকঠাক মতো আছে দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেন তিনি। এরপর সবাই ঝর্ণার পাশে এসে ভিড় জমালো। একটু আগেও তারা এখানে ছিল। এই খুনটা হলো কিভাবে এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই, অথচ লাশটি দেখেই বোঝা যাচ্ছে সদ্য খুন হয়েছে। লাশটি দেখে সবাই ভয় আতঙ্কিত হয়েছে, কারণ লাশটি ছিল মস্তকবিহীন। মাথাটি দেহের একপাশে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। অনেক মেয়ে লাশ দেখে বমি করে যায় যায় অবস্থা, কেউ বা হাউমাউ করে কেঁদে ফেলেছে। এরকম ভয়ানক পরিস্থিতি দেখে শিক্ষকরা নিজেদের মাঝে পরামর্শ করে সিদ্ধান্ত আসলেন যে এই মুহূর্তে এই স্থানটি ত্যাগ করা জরুরি। শুধু এই স্থানটি নয়, ছাত্রছাত্রীদের নিয়ে তাদের বাড়ি ফেরা উচিত। যদিও আজ জিন্না পাহারায় রাত কাটানোর কথা ছিল। নাদিয়া জান্নাত সবাইকে উঠে আসতে বললেন, সাথে জানালেন এক্ষুনি নয়ন সিংহ ফিরবেন। তারা একে একে সবাই উঠে আসতে লাগলো। উপরে উঠে আসার সময় হঠাৎ সাফার পায়ের সাথে কিছু একটা লেগে সে হোঁচট খেল। নিজের শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য একটু নিচে হতেই একটি প্রদীপ দেখতে পেল। প্রদীপটি তার দৃষ্টি আকর্ষণ করলো, তাই হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখল সে। কাদামাখা পুরনো পিতলের প্রদীপটি ছুঁড়ে ফেলতে চাইলে রায়মা বলল, এটা কি? দেখেন, মনে হচ্ছে আলাদিনের চেরাগ। এই যুগে আলাদিনের চেরাগ? হতেও তো পারে। কি যে বলিস না। নাদিয়া জান্নাত তারা দিতেই হনহনে উপরের দিকে উঠতে লাগলো তনিমা। সাফার কেন যেন প্রদীপটি ফেলতে ইচ্ছে করলো না। পানিতে ধুয়ে সে নিজের কাঁধের থাকা ব্যাগটিতে ঢুকিয়ে নিল সেটি। বাড়িতে ফিরেছে সবার সেই কবে, কিন্তু তার মায়ের বকুনি এখনো শেষ হলো না। সেই কবে থেকেই এক নাগারে বকবক করিয়ে যাচ্ছেন সামিনা রশিদ। বাবা মেয়ে আমার কথার কোনো গুরুত্বই দেয় না। ঘটলো তো অঘটন, ঠিক নাফা খুমেই খুনটা হয়েছে। এতবার নিষেধ করলাম, কে শুনে কার কথা? না, আমি তো তার শত্রু। শত্রুর কথা শুনবে কেন সে? বাহ, আর সহ্য করা যাচ্ছে না। এই কথা বারবার শুনতে কারোই বা ভালো লাগে? সোফা ছেড়ে উঠে সাফা বলল। আমার ঘুম পাচ্ছে। হানু নিয়ে সে নিজের রুমে চলে গেলেও থামলেন না সামিনা রশিদ। চেঁচিয়ে তিনি পুরো বারে মাথা তুলে ফেললেন। এদিকে নিজের রুমে এসে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়েছে সাফা। এই সময়ে তার মাকে শান্ত করতে পারত তার বাবা, অথচ তিনি বাসায় নেই, অফিসে গিয়েছেন। অফিস থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। এতক্ষণ যাবৎ এসব সহ্য করতে হবে তাকে? উফ! এর মাঝে সামিনা রশিদ দরজায় কড়া নেড়ে বললেন, বাসায় এসে কিছু তো খাসনি, আয় কিছু খেয়ে নিবি। কে বলেছে কিছু খাইনি আমি? বকুনি খেয়েই পেট ভরে গিয়েছে আমার। দরজা খুলে খেতে আয়। প্লিজ আম্মু, যাও এখন, আমার ঘুম পাচ্ছে। কথা বাড়ালেন না সামিনা রশিদ। মেয়ের জেদ সম্পর্কে অজানা নয় তার। সরে গেলেন তিনি। এদিকে চোখ জোড়া বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো সাফা। একটা ফুলের সুন্দর বাগানে বসে আছে সাফা। চারিদিকে তাকিয়ে সে বাগানের সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ টুংটাং শব্দ শুনতে পেল সে। পেছনে ফিরতেই দেখলো সাইকেল চেপে এক ছেলে তার দিকে এগিয়ে আসছে। দূর থেকে ছেলেটি টক টকে ফর্সা গালের রং সাফার দৃষ্টি আকর্ষণ করলো। এত সুন্দর ছেলেও হয়! একে না দেখলে জানতোই না সাফা। খুব দ্রুত সাফার কাছে এসে পৌঁছালো ছেলেটি। মেয়ে হয়ে ছেলেটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে সাফা। ইচ্ছে করছে তার গালে নিজের হাতটি ছুঁয়ে দিতে। সাফার আরো কাছে এসে ছেলেটি বলল, শুয়ে দিতেই পারো, আমি তো তোমারই। সাফা, এই সাফা! মায়েরটাকে এক লাফের ছোঁয়া থেকে উঠে বসলো সাফা। আশেপাশে তাকিয়ে দেখলো সে তার নিজের রুমেই আছে। তার মানে সে স্বপ্ন দেখছিল। ইস, এত মিষ্টি একটা মুহূর্ত কেন যে স্বপ্ন হলো। সাফা, তুই কি শুনতে পারছিস না আমার কথা? দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, ভাত খাবি কখন তুই? মুখে বিরক্তিভাব এনে সাফা বলল, আসছি আমি ফ্রেশ হয়ে, তুমি যাও। পরের দিন কলেজ আসলো সাফা। গতকাল সারাদিন ঘুমেও জলেও চোখের ঘুম কাটেনি তার। ক্লাসে এসেই সবার চোখে মুখে আতঙ্কের ভাব দেখলো সে। তনিমাকে জিজ্ঞাসা করলো, সবাইকে এমন লাগছে কেন? তুই যেন জানিস না কেন? পরশু এত বড় একটা কাণ্ড ঘটে গেল। কি কাণ্ড?
এই সাফা, তোর মাথা ঠিক আছে? নাফাকুমের লাশটির কথা বলছি আমি। ও আচ্ছা, এটা নিয়ে এত আতঙ্কে থাকার কি হয়েছে? যে মরার সে মরেই গিয়েছে। আমাদের মাঝেও কারোর সাথে ঘটতে পারতো এটা। ঘটেনি তো। তোর ভয় করেনি লাশ দেখে? না। সিরিয়াসলি? হুম, এত অবাক হওয়ার কি আছে? অবশ্য আমার মা কি বলবে জানিস? মেয়ে না হয়ে আমার ছেলে হওয়ার প্রয়োজন ছিল। আমার সাহস অনেক বেশি কি না? একটু দূরে দাঁড়িয়ে আছে তাইব। তাদের কথোপকথন শুনে সে বিড়বিড়িয়ে বলল। ভালোই হয়েছে তুমি ছেলে হওনি, না হলে আমি কার প্রেমে পড়তাম। তার পাশে দাঁড়ানো শফিকুল বলল। কি বলছিস বিড়বিড়িয়ে? তোকে নয়। নিশ্চয়ই সাফাকে। হ্যাঁ। এভাবে আর কত? সাফাকে মনের কথা জানিয়ে দেওয়া উচিত। শফিকুল খেয়াল করলো জানানোর কথা শুনে তাইফের পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। উচ্চ শব্দে হেসে উঠল শরীফুল। তাইফ তার মুখটা চেপে ধরে বলল। আস্তে। তাইফের হাত সরিয়ে শফিকুল বলল। ভালোবাসিস, জানাতে পারিস না? তোর হয়ে আমি জানাবো সাফাকে। দেখ, আমি আস্তে ধীরে জানাবো, তোর কষ্ট করার প্রয়োজন নেই। খুব আছে, আমার বন্ধু কষ্ট পাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? শফিকুল এগিয়ে যেতে চাইলে দেখলো সাফা নেই। সাফা গেল কই? শফিকুল খুঁজতে লাগলো তাকে। তার পিছু পিছু ছুটতে তাইব সাফাকে তাড়া পেল, কিন্তু কলেজের কমন রুমে। তার সাথে দেখতে পেল ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র তমালকে। সাফার হাতে আছে ফুলের তোড়া। দুজনকে এভাবে কাছাকাছি বসে কথা বলতে দেখে তাই কষ্ট পেল, কিছু বলল না। চুপচাপ সেখান থেকে ক্লাসের দিকে এগিয়ে যেতে লাগলো সে। তারপর পাশে হাঁটতে হাঁটতে শরীফুল বলল। দেখলি তো তাইফ, পাখি ওড়াল দিল, তুই খাঁচার পাশেই বসে থাকলি। তাইফের কষ্ট হচ্ছে, সাথে রাগও। তমালের কোনো আচরণ মনে হয়নি সে পছন্দ করে সাফাকে। তবে আজ এসব কি দেখলো সে? হুট করে তাইফের মনে পড়ল তমাল হিন্দু, মুসলিমে একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক জড়লো সাফা। তাই বলল। সাফা ভুল পথে যাচ্ছে, ওকে আমার বোঝানো উচিত এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। পরশু পিকনিকে রাইমাকে প্রপোজটা করে ফেলতাম, ভেবেছি জিন্নাপাড়ায় গিয়ে করব, কিন্তু হুট করেই চলে আসার কারণে আমার সব প্ল্যান চপাট হলো। এখন তুমি আমার ভরসা সাফা, এভাবে কলেজে ওকে কীভাবে মনের কথা বলি? তাই তুমি যদি আমার হয়ে এই চিঠিটা আর ফুলের তোড়াটা রাইমাকে দিতে। কিচ্ছু চাপাট হয়নি। আমি অবশ্যই রাইমাকে দিব এসব। আর আমার যা মন হয়, রাইমাও তোমাকে পছন্দ করে। সত্যি বলছো রাই আমাকে পছন্দ করে? রাই কি রোম্যান্টিক! নো চিন্তা, একটু পরেই তুমি তোমার জবাব পেয়ে যাবে। চিঠি ও ফুলের তোড়া নিয়ে হেঁটে আসছে সাফা। তাই তার দিকে এগিয়ে এসে বলল। একটু থামবে? কি সমস্যা? কোনো কথা সাহেব যুগিয়ে তাই বলেই ফেলল। তোমার কাছে এটা আশা করিনি সাফা, আজ পর্যন্ত কোনো ছেলেকে তুমি পাত্তা দেওনি, শেষমেশ একটা হিন্দু ছেলের সাথে। থেমে গেল তাই। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। তার মুখের দিকে তাকিয়ে সাফা বলল। আমি যার সাথেই প্রেম করি না কেন, তোমার তাতে কি? কোনো জবাব তাই দিতে পারল না। সাফা বলল। ভালোবাসো আমাকে? নীরবতা সম্মতির লক্ষণ। এই সময়টা জানে সাফা। তাই তাকে ভালোবাসে জানে সে। খুশি হলো। ক্লাসের সবচেয়ে শান্ত ছেলে হলো তাইফ। কিছুদিন ভালোই নাচানো যাবে তাকে। কাউকে জবাবদিহি করার মেয়ে সাফা নয়, কিন্তু তাইফকে তার সত্যটা বলতে হবে, না হলে নিজের পেছনে ঘোরাবে কি করে তাকে। সাফা বলল। রাইমাকে পছন্দ করে তমাল। আমি রাইমার বেস্ট ফ্রেন্ড বলে আমার মাধ্যমে চিঠি পাঠাচ্ছে। কথাটি শুনে তাইফের মুখে হাসি ফুটল। সাফা বলল। ওরা দুজনেই হিন্দু, এখন কোনো সমস্যা? খুশিতে আত্মহারা হয়ে তাইফ বলে ফেলল। কোনো সমস্যা নেই, মেয়েটি যে তুমি নয়। মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল সাফা। নিজের জায়গায় দাঁড়িয়ে তাইফ আনমনে বলল। তার মানে সাফাও কি ভালোবাসে আমায়? বুঝলি রাইমা, এতদিন এই অপেক্ষায় ছিলাম আমি, কখন যে আমাকে তমাল প্রপোজ করবে। আজ দেখে আমার আশা পূরণ হলো। হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, বুঝলি, দুইটি মনের মিলনই হলো। সাফাকে থামিয়ে রাইমা বলল।
হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তোর ভালো তুই বুঝিস। মুখে স্বীকার না করলেও তামালকে রাইমা পছন্দ করে এটা বুঝতে পারতো সাফা, তাই ইচ্ছে করেই রাইমার কাছে এসব বলেছে সে। রাইমাকে আরো জানালের জন্য সে বলল, দেখ, সে আমাকে লাভ লেটারও দিয়েছে। দেখ না। তোর লেটার আমি দেখে কি করব? হুম, দেখ না, কত রোমান্টিক তমাল। আমি জাস্ট ভাবতে পারছি না। সাফা জোরে জোরেতে চিঠিটা পড়তে লাগলো রাইমা। চিঠিটা পড়ে সে বিস্ময় শেষ পর্যায়ে চলে গেল। চিঠিটা তার জন্যই লিখেছে তমাল, এটা যেন বিশ্বাসই হচ্ছে না তার। সাফা মৃদু হেসে বলল, এখন কি বলবি? তমালকে পছন্দ নয় তোর? লজ্জায় দৌড়ে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে গেল রাইমা। একটা ক্লাস শেষ হতে গত পরশুর বিষয়টা নিয়ে আবার আলোচনায় বসেছে সবাই। সাফা সেদিকে কোনো মনোযোগ নেই। শরীফকুল এসে বলল, তাইফ তোমাকে ভালোবাসে, এটা তো তুমি জেনেছো। তোমার কথা জানালে না তো? সাফার ভালোবাসা পাওয়া এত সহজ নয়। মানে? সে তো আমায় ভালোবাসে তা বলেনি। তুমি যদি চাও বলবে। আমার ভালোবাসা পাওয়ার জন্য কিছু করতে হবে তাইবকে। কি করবে সে? আমার বাসায় এসে মা বাবার সামনে আমায় জানাতে হবে সে আমাকে ভালোবাসে। এটা কি করে সম্ভব? ভালোবাসলে সবই সম্ভব হয়। তোমার বন্ধুকে জানিয়ে দাও, আজ সন্ধ্যার মাঝেই জানাতে হবে কিন্তু। কলেজ ছুটির পর ক্লাস থেকে বেরোনোর সময় তনিমা বলল, প্রদীপটা কি করেছিস রে? প্রদীপটির কথা ভুলেই গেছিল সাফা। তনিমার কথা শুনে মনে পড়েছে তার। সে বলল, ব্যাগ থেকে কিছু বেরই করিনি আমি এখনো। ও আচ্ছা, বের করে ঘষে দেখিস, যদি চিন বের হয়। তারপর সেই জিনটা তোমার কাছে পাঠিয়ে দিব আমি। আমার ইচ্ছে পূরণ করতে? না, তোমাকে মারতে। মুখটা ফ্যাকাশে করে ফেললো তনিমা। সাফা বলল, এই মামুলি প্রদীপ থেকে কোনো জিন টিন বের হবে না পাগলি। বাসায় এসে ফ্রেশ হয়ে ব্যাগটা নিল সাফা, কিন্তু প্রদীপটা সেখানে পেল না। সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও প্রদীপটা পেল না। চিন্তা করে গেল সাফা। নিজের হাতে প্রদীপটি ব্যাগে ঢুকিয়েছিল সে, তবে গেল কোথায় সেটি? সাফার চেঁচামেচির শব্দ শুনে সামিনা রশিদ দ্রুত তার রুমে এসে জানতে চাইলেন, কি হয়েছে? এসে মাত্রই বাড়ি মাথায় তুললি কেন? আমার ব্যাগের মাঝে একটা প্রদীপ ছিল, ওইটা কি তুমি নিয়েছো? শুধু প্রদীপ? অনেক কিছুই পেয়েছি। প্রদীপটা কোথায়? একটু আশেপাশে ঘুরে তাকাবি তো নেকি? ওয়ার্ড্রপে উপরে রেখেছি। প্রদীপটা দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলো সাফা। এই মুহূর্তের জন্য মনে হয়েছে এর মাঝে কোনো অলৌকিক শক্তি আছে, যার কারণে গায়েব হয়েছে। তনিমার কথা শুনে উৎপট সব চিন্তা মাথায় এসে ভর করেছে তার। সামিনা রশিদ বললেন, হ্যাঁ রে সাফা, এত সুন্দর পিতলের প্রদীপটি কোথায় পেয়েছিস তুই? নাফা খুমে কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পাওয়া জিনিস রাখা ভালো কথা নয়। তাহলে কি বিক্রি করে শন পাপড়ি খাবো? আনলি কেন তুই? আমার ইচ্ছে করছে তাই। তোর সাথে তর্কই যাওয়া যাবে না, খেতে আয়। তুমি যাও, আমি একটু পরে আসছি। এখন আসবি তুই? পিকনিকে থেকে আসার পর খাওয়া দাওয়া ভালো করে করিসনি। আজ তোর পছন্দের খাবার রান্না করেছি। ঠিক আছে, চলো। সন্ধ্যায় মা বাবার সাথে ড্রয়িং রুমে বসে আড্ডায় মজে আছে সাফা। তার বাবা জানতে চাইলেন, আর লাশটি দেখে ভয় করেনি তোর? না তো, তবে আমাদের ক্লাসের অন্যান্য মেয়েরা ভয় পেয়েছে। তানিশার কথা তো অনেক বলেছি তোমাদের। সে কি করেছে জানো? বমি করে নিজের শরীর ভাসিয়ে দিয়েছে। ফেরার সময় সারা পথে কান্না করেছে, অথচ কলেজে এমন ভাব করে চলে তার মতো সুন্দরী ও সাহসী মেয়ে একটিও নেই। ফারুক রশিদ হাসলেও সামিনা রশিদ মুখটা বাঁকিয়ে বললেন, এত সাহস ভালো না। একটা লাশ দেখে তোর মনে ভয়ের সৃষ্টি হয়নি? সাফা কিছু বলতে যাবে ঠিক তখনই কলিং বেলের শব্দ শুনতে পেল তারা। সাফা বলল, আমি দেখেছি। দরজা খুলে শফিকুল ও তাইবকে দেখে সাফা চোখ বড় বড় করে বলল, তোমরা এখানে? শফিকুল বলল, তুমি তো বলেছিলে তোমার মা বাবার সামনে তাইফকে তার মনের কথা জানাতে হবে।
তাইফের পা কাঁপাকাঁপি দেখে মুচকি আসলো সাফা। সে জানে শফিকুলের জোরাজোরিতেই তাইফ এখানে আসলেও কিছুই করতে পারবে না, কিন্তু তার ভাবনা ভুল করে শফিকুল বলল, আজ কিন্তু মা বাবার সামনেই তোমাকে মনের কথা জানাবে তাইফ। এই বলে ভেতরে ঢুকতে লাগলো তারা। ভেতরে এসে মা বাবার সাথে পরিচয় করিয়ে দিল সাফা। শফিকুল বলল, আসলে আজ কলেজে সাফার শরীরটা ভালো ছিল না বলছে, তাই দেখতে চলে এলাম। সাবিনা রশিদ মেয়ের উদ্দেশ্যে বললেন, তুই তো বলিসনি তোর শরীর খারাপ। ওদের সাথে ফাজলামো করেছিস, সিরিয়াস ভাবলো। ওসব ছাড়ো, তোমরা গল্প করো, আমি চা বানিয়ে আনি। রান্নাঘরে এসে পায়চারি করতে লাগলো সাফা। প্রচন্ড সাহস দেখে ফেলেছে এই ছেলে দুটি। বাসায় এসেছে তারা। মা বাবার সামনে মনের কথা জানালে সে হেরে যাবে। তাছাড়া তার মা বাবাই বা কি মনে করবে। না, এদের কাছে এত সহজে হার মানা যাবে না। সাফার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। চলে চা বসালো না সে। ফ্রিজ থেকে পানি বের করে দুটো মগে ঢাললো। তাতে চিনি, দুধ ও গুঁড়ো মরিচ মিশিয়ে দিল। একটা প্লেটে কিছু বিস্কুট নিল। একটু পর ট্রেতে সেসব সাজিয়ে বের হয়ে এলো সে। শফিকুল ও তাইফকে হাতে মগ দুটি এগিয়ে দিয়ে বলল, চা খাও, আমার হাতের চা একবার খেলেই সারা জীবন মনে থাকবে। মেয়ের সাথে তাল মিলে ফারুক রশিদ বললেন। হ্যাঁ, এই একটা কাজই আমার মেয়ে ভালো পারে। হাসি মুখে মগগুলো হাতে নিল। চায়ের রং দেখেই তাদের বুঝতে বাকি রইল না সাফা চায়ের বদলে অন্য কিছু এনেছে। কিন্তু কি বুঝতে পারলো না তারা। একে অপরের মুখ চাহাচাই করতে থাকলো। সাফা বলল, খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দুজনেই চুমুক দিয়ে মুখটা ফ্যাকাশে করে ফেললো। সাফা নিজের মধ্যে বলল, জানাও এবার মনে কথা। তাদের দিকে তাকিয়ে সাফা বলল, পুরোটা শেষ করতে হবে কিন্তু। শফিকুল শেষ করতে না পারলেও টাইপ করলো। শেষ করার পরে মুখে বিজয়ের হাসি ফুটলো তার। শফিকুল ফিসফিসিয়ে জানতে চাইল, এটা চা, কফি নাকি শরবত? কিছুই বুঝলাম না। কি মিশিয়েছে ফাজিল মেয়েটা? ভালোবাসা। আর কিছু বলল না শফিকুল। তাইবকে পরে দেখে নেবে সে। তার জন্যই সাফার দুষ্টুমিতে সহ্য করতে হয়েছে তার। এখন যেটা করতে এসেছে সেটা করা উচিত। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল শফিকুল। তারপর সাফার দিকে তাকিয়ে বলল, তাইফ তোমাকে কিছু বলতে চাই। কথাটা শুনে খাপড়ে গেল সাফা। এই রে, সত্যি সত্যি মা বাবার সামনে এসব বলবে নাকি? বাবা তো রেগে যাবে এমন কিছু করলে। সাথে সাথেই তাইফের ফোনটা বেজে উঠল। রিংটং বেজে চলেছে এই গানটি, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসি যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। ফারুক রশিদ বুক কুচকিয়ে তাইফের দিকে তাকিয়ে রইলেন। তাড়াহুড়া করে তাই ফোনটা কেটে দিয়ে বলল, বন্ধুর ফোন এসেছে, ওর কাছে যাওয়ার কথা ছিল। আজ তাহলে আসি আঙ্কেল। সাফা সুস্থ আছে জেনে ভালো লাগলো। দুজনে উঠে দাঁড়ালে সাফা বলল, আমি ওদের এগিয়ে দিয়ে আসছি বাবা। তারা এগিয়ে যেতেই ফারুক রশিদ বললেন, আজকালকার ছেলে মেয়েদের কি অবস্থা, কি সব গান রিংটোন হিসেবে ইউজ করছে দেখো। সামিনা রশিদ বললেন। বাদ দাও তো, ছেলে মানুষ তারা। এগিয়ে দরজার কাছে আসতেই সাফা বলল, এই হিরো, পারলে না তো জানাতে। শফিকুল বলল, কই পারলো না, এর সুন্দর গান শুনিয়ে জানিয়ে দিল সে। রিংটোন শুনি। হ্যাঁ, তুমি তো বলনি মুখে বলতে হবে, বলবে নাকি? নিশ্চুপ সাফাকে দেখে শফিকুল বলল, এখন তুমি আমার বন্ধুর প্রস্তাবে রাজি আছো কিনা জানিয়ে দিও। দুষ্ট একটা হাসি দিয়ে তাইবকে নিয়ে বেরিয়ে পড়ল শফিকুল। নিজেকেই প্রথম বোকা মনে হচ্ছে সাফার। তার বাসায় এসে তাকেই হারিয়ে চলে গেল এই ছেলে দুটি। মানা যায় না এটা। রাতের খাবার খেয়ে নিজের রুমে এলো সাফা। দরজাটা আটকে এসে বিছানার দিকে এগিয়ে আসলো। ফোন হাতে নিয়ে ডায়াল করলো তনিমার নাম্বারে। সে রিসিভ করতে আজ শফিকুল তাই কি করেছে তা জানালো। তনিমা হাসতে থাকলে সাফা রেগে বলল, আমার হাড়ে তুই হাসতে পারছিস? এতে হারের কি আছে সাফা? তোর জন্য একটা বোকাশোকা ছেলে কত সাহস দেখিয়েছে, বুঝতে পারছিস? তাইফ তোকে আসলেই ভালোবাসে রে। সবইটাই শফিকুলের আইডিয়া। ছাড় তো এসব, এখন রাখছি, কাল দেখা হবে। এই শোন, কি?
প্রদীপটা ঘষে দেখেছিস? আমার কাছে যে একটা প্রদীপ আছে এটা আমার মনেই থাকে না। দুষ্টুমি সুরে তনিমা বলল। ঘষে দেখ, ঘষে দেখ, যদি সত্যি আলাদিনের মতো একটা জিন পেয়ে যাস। তুই ফোন রাখলেই তো ঘষতে পারবো নাকি? রাখছি। তনিমার সাথে কথা বলা শেষ করে ওয়ার্ড্রপের উপর থেকে প্রদীপটা নিয়ে আবার বিছানায় ফিরে আসলো সাফা। আলাদিনের চেরাগ সম্পর্কে অনেক শুনে এসেছে, ছোটবেলায় কার্টুন দেখেছে, বইও পড়েছে। একসময় সে ভাবতো তারও যদি এমন একটি চেরাগ থাকতো, তবে কত কিছুই না চেয়ে বসতো সে। সত্যি সত্যি আলাদিনের মতো প্রদীপ সে পেয়েছে, কিন্তু আফসোস এটা কেবল একটি পিতলের প্রদীপ, আর কিছু না। ভেবেই একবার প্রদীপটা ঘষলো সাফা। কিছুক্ষণ প্রদীপটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। পিতলের হলেও কারুকার্যের সংমিশ্রণে অসাধারণ দেখতে এটি। কি যেন মনে করে আরো দুবার ঘষলো সে। এরপরেই বালিশের এক পাশে প্রদীপটি রেখে মোবাইলে হাতে নিল, গেমস খেলতে লাগলো। খেলায় একটু মনোযোগ দিতেই খেয়াল করলো তার পুরো রুমটা ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে। ধোঁয়া কোথা থেকে আসছে তা জানার জন্য উঠে দাঁড়ালো সে। কিছু নড়ার শব্দ কানে আসতেই বালিশের পাশে চোখ পড়ল তার। প্রদীপটি নড়ছে। প্রদীপটি থেকে কিছু বেরিয়ে আসছে দেখে ভয়ে খাটের নিচে ঢুকে গেল। তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না, নিজের মনেই বলে যাচ্ছে সে। এটা কি বের হচ্ছিল? কি হচ্ছেটা কি এখানে? একটু সময় পরেই চারিদিকে পরিষ্কার হয়ে গেল। সাফা মাথা বের করে দেখার চেষ্টা করলো বাইরে কি ঘটেছে। ঠিক তখনই তার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব হতেই বলল, উফ, ছাড়ো তো, দেখার চেষ্টা করছি। এইটুকু বলেই থেমে গেল সাফা। সে সারা রুমে কেউ ছিল না, তাহলে তার কাঁধে হাত দিল কে? পাশে ফিরে তাকাতেই একটি ছেলে দেখতে পেয়ে সে চিৎকার করতে চাইল। সাফা ছেলেটি তার মুখ চেপে ধরে বলল, চিৎকার করবেন না ম্যাডাম, কেউ এসে পড়বে, আমি প্রদীপ থেকে বের হয়েছি। সাফা ইশারা করলো তার হাত সরাতে। ছেলেটি হাত সরাতেই সে দ্রুত খাটের নিচ থেকে বেরিয়ে দরজা থেকে এগিয়ে গেল। ছেলেটিও বের হয়ে বলল, আপনি প্রদীপ ঘষে আমাকে বের করছেন, তাই আপনি এখন থেকে আমার ম্যাডাম। আপনার 3টে ইচ্ছে পূরণ করব আমি, আর ততদিন পর্যন্ত আপনি আমার ম্যাডামই থাকবেন। কথাটি শুনে থেমে গেল সাফা। এই প্রথম একটা ভয় পেয়েছে সে। মুহূর্তেই সারা শরীর ঘেমে ভিজে একাকার হয়ে গিয়েছে তার। তবুও সাহস করে পেছনে ফিরে তাকালো সে। আশ্চর্য, আলাদিনের চেরাকে থাকা দৈত্যটির মতো কেউ নয়। হাত কাটা হালকা গোলাপি রঙের একটি টি শার্ট, সাদা জিন্স ও সাদা কেস পরে সুদর্শন একটি ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। ছেলেটিকে কোথাও যেন দেখেছে সে, বড্ড পরিচিত মনে হচ্ছে। ধীর পায়ে ছেলেটির আরেকটু কাছে আসলো সাফা। আরে, এই তো তার স্বপ্নে আসা সেই ছেলেটি। সাফা অবাক চোখে তাকিয়ে বলল, কে তুমি? মৃদু হেসে ছেলেটি বলল। প্রেম। পরক্ষীণভাবে প্রেমের দিকে তাকিয়েছে সাফা। প্রেমটা বুঝতে পেরে হালকা কেশে উঠল খানিকটা, লজ্জা পেল সে। একটু দূরে সরে দাঁড়িয়ে সে বলল, আপনি আমার স্বপ্নেও এসেছিলেন? তাই নাকি? হ্যাঁ, সত্যি করে বলুন তো, কে আপনি? প্রেম। থাকেন কোথায়? প্রদীপের মাঝে। এতটুকু একটা প্রদীপের মাঝে আপনি থাকেন কি করে? সম্ভব নয় এটা। হ্যাঁ, আমি ওখানেই থাকি। আর প্লিজ আপনি আমাকে আপনি করে বলবেন না, আপনি আমার ম্যাডাম এখন। সাফা নিজের শরীরে নিজেই চিমটি কেটে মুখে শব্দ করে উঠল। আউচ! প্রেম বলল, কি হয়েছে ম্যাডাম? সেই দিনের মতো স্বপ্ন দেখেছি কিনা যাচাই করলাম। তার মানে আমি স্বপ্ন দেখছি না? উচ্চ শব্দে হাসতে থাকলো প্রেম। এই যেন মন ভোলালো হাসি। হাসি থামিয়ে প্রেম বলল, আপনার 3টে ইচ্ছে পূরণ করব আমি। এসব স্বপ্নের মতো মনে হচ্ছে সাফার কাছে। সে জানতো আলাদিনের চেরাগের কাহিনীটাও কাল্পনিক, তবে আজ কি দেখছে সে সত্যি তার কাছে থাকা প্রদীপ থেকে কেউ বের হয়ে 3টে ইচ্ছে পূরণের কথা বলছে। কি করে সম্ভব এটা? মাথা গুলিয়ে যাচ্ছে সাফার। কি করবে বুঝতে না পেরে তাড়াহুড়ো করে প্রদীপটি হাতে নিল সে। 3বার ঘষতেই প্রেম ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে প্রদীপের মাঝে প্রবেশ করলো। বিছানার উপরে ধপাস করে বসে পড়ল সাফা। একটু আগে কি ঘটে গেল? সত্যি কি তার 3টে ইচ্ছে পূরণ করবে এই প্রদীপে থাকা প্রেম? সারা রাত ঘুমানি সাফার। নিজের কাছে প্রদীপটি রেখে
সেটির দিকে তাকিয়ে রাতে পার করে দিয়েছে। সকালে উঠে ওয়ার্ড্রপের ড্রয়ারে প্রদীপটি সে সামলে রাখলো। বাসার কাউকে কিছু জানালো না। মা বাবা জানলে যদি প্রদীপটি ফেলে দিতে বলে, তাই এই বিষয়ে কাউকে কিছু না জেনে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। কলেজে এসে তনিম ও রাইমাকে বলল, আজ ক্লাস করতে হবে না, তোরা দুজনে আমার সাথে আমার বাসায় যাবি। দুজনেই একই সাথে বলে উঠল। কেন? গতকাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল তাদের সাফা। সবটা শুনে হাসতে থাকলো তনিমা ও রাইমা। রাইমা তো হাসতে হাসতে মেঝেতে বসে পড়েছে। এদিকে তাদের অবস্থা দেখে রাগে ফুঁসতে থাকলো সাফা। তনিমা তা বুঝতে পেরে হাসি থামাতে ইশারা করলো রাইমাকে। রাইমা নিজেকে স্বাভাবিক করে উঠে বলল, তুই আমাদের সাথে মজা করছিস সাফা? হ্যাঁ, আমরা দুষ্টুমি করে বলেছিলাম যিনি গোল হবে প্রদীপটা থেকে, তাই বলে তুইও? রাইমাকে থামিয়ে সাফা বলল, আমি সত্যি বলছি, আর প্রদীপ থেকে কোনো দৈত্য আসেনি, এসেছে সুন্দর একটি ছেলে। তনিমা বলল। সে কি ডিজিটাল যুগে ডিজিটাল দৈত্য? আবারও হেসে পেল তারা। সাফা বলল, আমি জানি এটা বিশ্বাস করার মতো নয়, আমি নিজেই করতে পারিনি, তাই তো বলছি তোরা চল আমার সাথে, নিজের চোখে যখন দেখবি তখন বিশ্বাস করবি। এরই মাঝে আগমন ঘটল শফিকুল ও তাইফের। সাফাকে বলল শফিকুল, তুমি কিন্তু এখনো কিছু জানাওনি সাফা। আমার বন্ধু তোমার মুখে ভালোবাসি শোনার জন্য ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না। একটু দূরেই দাঁড়িয়ে তাদের লক্ষ্য করছে তানিশা। তানিশা এই ক্লাসের মেধাবী, সুন্দরী ও চটপটে মেয়েদের মাঝে একজন। নিজেই চটপটে হলেও শান্ত স্বভাবের মানুষ তার প্রিয়। তাই ক্লাসের শুরু থেকেই তাকে ভালো লাগে তার। ভালোবাসেও বলা যায়। যদিও চটপটে হোক, ভালোবাসার কাছে মানুষ দুর্বল। তাই ক্লাসে সবার সাথে তেমন একটা মিশলেও তাইফের সাথে সময়মতো নিজ থেকেই কথা বলে সে। কিন্তু এখনো মনের কথা জানাতে পারেনি, মেয়ে বলে হয়তো। তবে তাইফকে নানাভাবে মুগ্ধ করার চেষ্টায় লিপ্ত থাকে সে সারাক্ষণ, যাতে তাইফ তাকে প্রপোজ করে বসে। কিন্তু ইদানিং তাইফের মতিগতি ভালো লাগছে না তার। তেমন একটা কথাও বলে না তার সাথে তাইফ। ভালোভাবে খবর দিয়েও জানতে পারলো তাইফ পছন্দ করে সাফাকে। সাফাকে শুরু থেকেই অপছন্দ তানিশার। দুজনের মাঝে সবকিছুতেই প্রতিযোগিতা লেগেই থাকে। তবে ভালোবাসা নিয়ে যে প্রতিযোগিতায় নামতে হবে এমনটা ভাবেনি তানিশা। সাফার পাশে তাইফকে যেন মানতে পারছে না সে। মনে রাগ মেটানোর জন্য কিছু তো করা প্রয়োজন। তানিশা ধীর পায়ে তাদের কাছে এগিয়ে এসে সাফার দিকে তাকিয়ে বলল, পিকনিকের দিনই তোমাকে একটা কথা বলবো ভেবেছিলাম সাফা, বাট সুযোগ হয়নি। কি কথা? তুমি পিকনিকে যে ড্রেসটি পরেছিলে না, খুব বেশি বাজে দেখাচ্ছিল তোমাকে। মনে হয়েছে ড্রেসটি অনেক সস্তা। আমি জানি তোমার রুচি খারাপ, পিকনিকের সময় তো অন্তত ভালো একটা ড্রেস পরবে। আমার কাছ থেকেও আইডিয়া নিতে পারতে, প্রয়োজনে আমার থেকে ধার নিতেও পারতে। বডির সাইজও একই আমাদের, তাছাড়া আমরাই তো। শফিকুল ও তাইফের সামনে এই ধরনের কথা বলায় তানিশার উচিত হয়নি। তনিমা ও রাইমা রেগে কিছু বলতে যাবে ঠিক তখনই সাফা বলল, তোমার কাছে কি আইডিয়া নিব? তুমি যে ড্রেসটি পরেছিলে ঠিক তেমনই একটি ড্রেস বছরখানেক আগে আমি পরে ফেলেও দিয়েছি। তানিশা প্রজেরা কুচকে বলল, অসম্ভব, এটা আমার মামা ইন্ডিয়া থেকে পাঠিয়েছে। ও তাই বুঝি? আমি অবশ্য এখান থেকেই নিয়েছিলাম। বিশ্বাস হয় না? অ্যালবামের ছবিও আছে, কাল নিয়ে আসবো। তানিশা আর কোনো কথা না বলে দ্রুত চলে গেল সেখান থেকে। শফিকুল বলল, ভালো শিক্ষা দিয়েছে মেয়েটিকে। হুম, এতটুকু তো কিছু হয়নি, ওকে আরো বড় একটা শিক্ষা দেওয়া উচিত। তানিশা ব্যাগ রেখে ক্লাসের বাইরে চলে গেল। তাইফের দিকে তাকিয়ে সাফা বলল, মুখের ভেতরে কি? মৃদু সুরে তাইফ বলল, সেন্টার ফ্রুট। ওটা আমায় দাও। শফিকুল দুষ্ট একটা হাসি দিয়ে বলল, এত ভালোবাসা এখন থেকেই? ওর মুখেরটাই চাই তোমার। তাইফ আর লজ্জা পেয়ে বলল, আমি তোমার জন্য দোকান থেকে নিয়ে আসছি এক্ষুনি। সাফা বলল, দেখ, এত ভালোবাসা আমার মাঝে নেই, জন্মাবে না কখনো। আমি একটা দরকারে চেয়েছি। কি? বলছি, আর কাজটি তুমিই করবে।
বাট করবোটা কি? সেন্টার ফ্রুটটা তানিশার সিটে গিয়ে লাগিয়ে এসো। আর আজ পুরো ক্লাসে ওকে হাসির পাত্র বানাবো। কি? হ্যাঁ, এক সেকেন্ড, এত অবাক হচ্ছ কেন? তুমি আমাকে ভালোবাসো বলো, আর ওই মেয়ে আমাকে অপমান করে গেল, সেটা দেখো না। তাই বলে তুমি পারবে কি পারবে না? কেউ দেখলে? এখনো সবাই এসে পৌঁছায়নি, যারা এসেছে বাইরে ঘোরাঘুরি করছে, সো কেউ দেখবে না। তবুও রাইমা তানিমা পাহারা দিবে। তাইফকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাফা বলল, যাবা তুমি? বাধ্য ছেলের মতো সাফার মন রক্ষা করার জন্য কাজটি করলো তাইফ। সাফা সিদ্ধান্ত নিল প্রথম কাজটি করেই তনিমা নিয়ে বাসা চলে যাবে সে। তামাশা না দেখে যাবে কি করে? মনে মনে কামনা করতে থাকলো তানিশার চোখে যেন না পড়ে তার সিটে কি রয়েছে। সাফার আশা পূরণ হলো। তানিশা খেয়ালই করলো না। প্রথম ক্লাস শেষ হওয়ার পর সে উঠতেই সাফা ইচ্ছে করে হাসতে থাকলো। সাথে যোগ দিল রাইমা ও তনিমাও। তানিশা বুঝতে পারলো না তাকে দেখে হাসতে কেন। একটু পরে ক্লাসের সবাই তানিশা জামার পেছনে সেন্টার ফুট লাগানো দেখে হাসতে থাকলো। ক্লাসের সবাই ব্যাপারটা ভালো উপভোগ করতে থাকলো। তানিশা সবার সাথে খুব বেশি ভাব নিত কিনা, এই জন্য তাকে অপমান করার সুযোগ পেয়েছে তারা। তানিশার বান্ধবী তাকে জানালো সবার হাসার কারণ। তার বুঝতে বাকি রইল না কাজটি কার, কিন্তু কোনো প্রমাণ নেই তার কাছে। তাই চুপচাপ ব্যাগটা কাঁধে চাপিয়ে হনহনি বেরিয়ে পড়লো ক্লাস ছেড়ে। এদিকে সাফার মুখে হাসি দেখে তাইফের মনেও ভালো লাগা কাজ করছে। এই প্রথম মনে হচ্ছে সাফার খুশির জন্য মানুষও খুন করতে পারবে সে। তানিম ও রাইমাকে নিয়ে বাসায় এলো সাফা। সামিনা রশিদ তাকে দেখে বললেন, ক্লাস ফাঁকি দিয়ে এসেছো তোমরা? সাফা মুখটা ভাঙিয়ে বলল, মেহমানের সাথে বুঝি এভাবে কথা বলে? আমি তো জিজ্ঞাসা করেছি, আমি নিজেই কত ফাঁকি দিয়ে ঘুরেছি এমন। আমরা কিন্তু ঘুরিনি, বাসায় চলে এসেছি আড্ডা দিতে। ভালো মেয়েরা। যা সাফা, বান্ধবীদের নিয়ে ভিতরে যা। সাফা বান্ধবীর সাথে নিজের রুমে চলে এসে দরজাটি বন্ধ করে দিল। দ্রুত দরজা থেকে প্রদীপটি বের করে বলল, এক্ষুনি বিশ্বাস করবি তোরা আমার কথা, এই প্রদীপ থেকে প্রেম বের হয়ে আসবে। কথাটি বলি 3বার প্রদীপের গায়ে ঘষতে লাগলো সাফা। ঠিক আগের মতোই চারদিকে ধোঁয়া দেখতে পাচ্ছে সে। সাফা বলল, দেখেছিস ধোঁয়া? তনিম ও রাইমা বলল। কোথায়? সাফা বলল। মজা নিস না তোরা আমার সাথে। রাইমা তনিমা চারদিকে তাকাতে থাকলো, তারা কিছুই দেখতে পাচ্ছে না। একটু পরে ধোঁয়া কেটে যেতেই সামনে দাঁড়ালো অবস্থায় প্রেমকে দেখতে পেল সাফা। সে লাফিয়ে বলে উঠল, এই দেখ প্রেম। তনিম ও রাইমা একে অপরের মুখ ছাড়াছাড়ি করে বলল, এসব মজা না করলেও পারতি সাফা। দুজনেই বিছানার উপরে বসে পড়ল। তাদের পাশে এসে সাফা বলল, তোদের সামনে একটা আস্ত ছেলে দাঁড়িয়ে রয়েছে, দেখছিস না? তনিমা বলল, দেখলে কেন দেখিনি বলবো। এমন প্রেম যদি দেখাইতাম, তোর 3টে ইচ্ছের একটি আমি নিয়ে ফেলতাম। রাইমা বলল, আমরা তো বান্ধবী, আমাকে একটা ইচ্ছে পূরণের সুযোগ দিবি না বল? এটা কেন এমন বলছে সাফা বুঝতে পারছে না। এমন সময় প্রেমের হাসি শব্দ শুনতে পেল সে। তার দিকে সাফা তাকাতে সে বলল, আপনি ছাড়া আর কেউ আমার দেখবে না ম্যাডাম, আমি শুধুই আপনার। আজ আমার এমনিতেও ক্লাস করার মুড ছিল না। মিথ্যে বললেও তোর সাথে রাগ করিনি সাফা, এইখানে এসে ভালোই লাগছে। তনিমার কথা শুনে রাইমা অভিমানে সুরে বলল, তোদের মুড না থাকতেই পারে, আমার ছিল। ও তাই? কেন আমরা বুঝি না? কেন? তোর মন প্রেমিকের জন্য ছটফট করছে বল। ক্লাস করতে আসিস না, আসিস তো প্রেম করতে। অনেকক্ষণ ধরে তনিমা ও রাইমা আড্ডায় মজে থাকলেও সাফা চুপচাপ বসে আছে। তার দৃষ্টি ডয়ের উপরে পা দলিয়ে বসে থাকা প্রেমের দিকে। সাফার দিকে হাসি মুখে তাকিয়েছে সে। এত কোনো এইটুকু সাফা নিশ্চিত তার বান্ধবীরা দেখতে পাচ্ছে না প্রেমকে। জলজান্ত একটা ছেলেকে দেখতে পেয়েও না দেখার ভান করছে নিশ্চয়ই। আরো কিছুক্ষণ পর দরজায় নক করে সামিনা রশিদ বললেন, ওদের নিয়ে খেতে আয় সাফা। বান্ধবীদের নিয়ে ডাইনিং রুমে চলে এলো সাফা। টেবিলে দুপুরের খাবার আয়োজন দেখে তনিমা বলল, আন্টি, আপনি এসব করতে গেলেন কেন কষ্ট করে? এত তাড়াতাড়ি আমরা ভাত খাই না। তেমন কিছু করিনি, দুপুর তো হয়ে আসলো,
একদিন তাড়াতাড়ি খেলে কিচ্ছুই হবে না। তোমরা ক্লাস ফাঁকি দিয়ে এসেছো, বাসায় ঠিক সময় যেতে হবে তোমাদের, তাই তাড়াতাড়ি দিয়ে ফেললাম। দেখি, বসো এখন, খেয়ে নাও। ডাইনিং টেবিলে বসে সবাই খেতে শুরু করলো। প্রেমের আগমন ঘটলো। সাফার পাশের চেয়ারটি খালি ছিল। সে এখানে এসে বসে পড়ল। সাফা হকচকিয়ে উঠল। তার মা বলল, কি হয়েছে? সাফা এক মুহূর্তের জন্য ফুলিয়ে গিয়েছিল। প্রেমকে সে ছাড়া আর কেউ দেখতে পারে না। কথাটি মনে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল সে। কই না তো, কিছু না। প্রেম বলল। একা একা খাবেন, আমাকে দেবেন না? সাফা আশেপাশে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, নিজের প্রদীপের মাঝে ঢুকে খেয়ে আসুন, এখানে খাবার জুটবে না। কিছু বলেছিস সাফা? তনিমার কড়া প্রশ্নে সাফা জবাব দিল, না তো। দুপুরে খাওয়ার একটু পরেই তনিমা ও রাইমা চলে গেল। নিজের রুমে আসলো সাফা। বিছানার উপরে প্রেমকে বসে থাকতে দেখে কাছে এসে বলল, আপনি কে সত্যি করে বলুন তো? ম্যাডাম, আপনি আমাকে তুমি করে বলবেন প্লিজ। বয়সে দেখতে তো আমার চেয়ে বড় মনে হয়। তা বড়ই, কিন্তু আপনি আমার ম্যাডাম। কিছুক্ষণ নিঃশব্দ থেকে জোরজোড়া কুঁচকে সাফা বলল, আপনার উদ্দেশ্য কি? আপনার 3টে ইচ্ছে পূরণ করা। প্রেমকে কিছু না বলে রুমের মাঝে পায়চারি করতে লাগলো সাফা। প্রেম শান্ত সুরে বলল, ম্যাডাম, আপনি ক্লান্ত হয়ে যাবেন, এদিকে এসে বসুন প্লিজ। সাফা বিছানার এক কোণে বসে তাকালো প্রেমের দিকে। আর সাদা রঙের একটি হাত কাটা টি শার্ট, কালো জিন্স ও কালো কেস পরেছে প্রেম। তাকে দেখতে কোনো হিরোর চেয়েও কম সুন্দর লাগছে না। চোখ সরিয়ে সাফা বলল, ছোট থেকে আলাদিনের চেরাগে থাকা জিনের কথা অনেক শুনেছি। জানি আপনার মতো হ্যান্ডসাম ছিল না, সে ছিল একটা দ্বৈত। আবার এটাও জানতাম এসব কাল্পনিক। সো আমার জন্য এসব বিশ্বাস করা কঠিন নয় কি? তা অবশ্য ঠিক, বিশ্বাস অবিশ্বাস আপনার উপরে। তবে এটাই সত্যি, আপনি একটা প্রদীপ পেয়েছেন, যার মাঝে থাকা এই প্রেম আপনার 3টে ইচ্ছেই পূরণ করবে। এতটুকু প্রদীপের মাঝে থাকেন কি করে আপনি? ওখানে রয়েছে আমার রাজ্য, সেই রাজ্য থেকে বের হয়ে মানুষের ইচ্ছে পূরণ করে আমার কাজ। যে এই প্রদীপটা ঘষে আমায় বের করবে, তার 3টে ইচ্ছে পূরণ করেই প্রদীপ সহ গায়েব হয়ে যাব আমি। কোথায়? অন্য কোথাও, অন্য কারো ইচ্ছে পূরণ করতে। এখনো যেন এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সাফার। প্রেম বলল, আমি কিন্তু অনেক কিছু করতে পারি, ইচ্ছেগুলো বললে আপনারই লাভ ম্যাডাম। আর যদি না চান, আমাকে মুক্তি দিন। অন্য কারো ইচ্ছে পূরণ করে আনন্দ দিতে চাই। মুক্তি? হ্যাঁ, আপনি আপনার দাবি ছেড়ে দিলেই আমার মুক্তি হয়ে যাবে। এবার আপনিই বলুন, ইচ্ছে পূরণ করবেন নাকি দাবি ছেড়ে দেবেন? বিছানার উপরে রাখা প্রদীপে নিয়ে খসলো সাফা। নিমেষেই প্রেম প্রদীপের মাঝে ঢুকে গেল। বিছানায় শরীরটা এলিয়ে দিল, চুপচাপ শুয়ে পড়ল সে। সে কিন্তু মুক্ত করে দিবে প্রেমকে। আচমকা ধোয়া থেকে উঠে পড়ল সাফা। প্রদীপ ঘষে প্রেমকে বের করে জিজ্ঞেস করলো, আমার যে কোনো ইচ্ছে কি আপনি পূরণ করতে পারবেন? জি ম্যাডাম। সিরিয়াসলি? হ্যাঁ। ওকে, আপনি প্রদীপের মাঝেই থাকুন এখন। প্রেমকে আবারও প্রদীপের মাঝে ঢুকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল সাফা। তার যে কোনো 3টে ইচ্ছা পূরণ হবে ভাবা যায়। চটপট খাতা কলম নিয়ে বসে পড়ল সে। কি কি ইচ্ছে আছে তার খাতায় লিখে রাখা প্রয়োজন। 1, মা বাবা সহ আমি যেন সারা জীবন বেঁচে থাকি। 2, খেতে ইচ্ছে করলেই যেন পছন্দের সব খাবার আমার সামনে চলে আসে। 3, সব সময় ছেলেদের যেন নিজের পেছনে ঘোরাতে পারি। 4, মোবাইলের চার্জ যেন কখনো শেষ না হয়। 5, যখন তখন যেন ফ্রিতে শপিং করতে পারি। 6, পরীক্ষা খারাপ হলেও যেন রেজাল্ট ভালো হয়। 7, কখনো যেন বুড়ি না হই। 8, আমাদের বাড়িটা রাজপ্রাসাদের মতো বড় যেন হয়ে যায়। 9, সুন্দর লাল রঙের একটি কার চাই। 10, নায়ক রণবীর কাপুরও যেন আমাকে দেখে ফিদা হয়ে যায়। এভাবেই প্রায় 50টি ইচ্ছের কথা খাতায় লিখেছেন সাফা। প্রেম তার লিস্ট রেখে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি করতে লাগলো। সাফা গম্ভীর সুরে বলল, কি হয়েছে? মেঝের উপরে বসে প্রেম বলল, ম্যাডাম, আমি আপনার 3টে ইচ্ছেই পূরণ করতে পারবো, 50টা নয়, এটা আগেই বলেছিলাম। আপনার কাছে ইচ্ছে পূরণ করার শক্তি আছে, তবে 3টি কেন?
এটা আমাদের রাজ্যের নিয়ম, নিয়ম ভঙ্গ করতে পারে না আমরা। আপনাকে এসবের মাঝে যে কোনো 3টা ইচ্ছে বেছে নিতে হবে। আর বেঁচে থাকা, বুড়ি না হওয়া, এসব ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। এসবের মালিক আল্লাহ। নিশ্চুপ সাফাকে দেখে প্রেম বলল। সময় নিয়ে ভাবুন কোন 3টি ইচ্ছে পূরণ করতে চান। রাতের খাবার খেয়ে সে গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ল সাফা। ইচ্ছে তো আর অনেক, এর মাঝে যে কোনো 3টে ইচ্ছে পূরণ করতে হবে সে, এই জন্য মহা মুশকিলে পড়ল সাফা। রাত অনেক হয়ে গেল, চোখে মুখে নেই সাফার ঘুম। ভাবতে ভাবতেও ক্লান্ত হয়ে পড়েছে সে। ফেসবুকে ঢুকে নিউজ ফিডে ঘুরতে ঘুরতে একটা ছবি চোখে পড়ল তার। তার ফ্রেন্ড লিস্টের এক বড় অপুর হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল বরিশাল সাতলা গ্রাম। শাপলা বিলের ছবি দেখেও বিবরণ পড়ে সাফা ইচ্ছে হলো সেখানে যেতে। ছবিতে কত ভালো লাগছে দেখতে, বাস্তবে কত সুন্দর হতে পারে। ইস, যদি একবার সেও যেতে পারত। তখনই তার মনে পড়ল প্রদীপের কথা। প্রেম নিশ্চয়ই তাকে নিয়ে যেতে পারবে। প্রদীপ ঘষে প্রেমকে বের করে সাফা বলল। আমি আমার প্রথম ইচ্ছে পূরণ করতে চাই। বলুন ম্যাডাম। বরিশাল শাপলা বিলে যেতে চাই আমি এক্ষুনি। এটা কি সম্ভব? অবশ্যই। বরিশাল এখান থেকে অনেক দূর হবে নিশ্চয়ই। হ্যাঁ তা হবে, তবে আমি আপনাকে চোখের পলকে নিয়ে যেতে পারি। সত্যি? হ্যাঁ। চলুন তবে। আমার হাতটা ধরে চোখ বন্ধ করুন ম্যাডাম। প্রেম তার দিকে নিজের 2 হাত বাড়িয়ে দিল। সাফা তার হাতের উপরে হাত রেখে চোখ বন্ধ করে নিল। কয়েক সেকেন্ড পরে প্রেম বলল, চোখ খুলুন ম্যাডাম। চোখ খুলে সাফা বিস্ময় শেষ পর্যায়ে চলে গেল। সত্যি সে চলে এসেছে শাপলা বিলে, তবে অন্ধকার হওয়ার কারণে ভালোভাবে কিছুই সে দেখতে পাচ্ছে না। আকাশ মেঘলা হওয়ার কারণে চাঁদের আলোও নেই। সাপার অবস্থা বুঝতে পেরে প্রেম তার অলৌকিক শক্তির মাধ্যমে চারপাশে মোমবাতি জ্বালিয়ে দিল। হাজার হাজার মোমবাতির আলোতে আলোকিত হয়ে উঠল চারিপাশ। এই যেন শাপলার এক রাজ্য। বিলের পানিতে থাকা শত সহস্র লাল শাপলা দেখে সাপা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। যত দূর চোখ যায় শুধু শাপলার শাপলাই দেখতে পাচ্ছে সাফা। এমন চোখ জড়ানো দৃশ্য দেখে খুশিতে লাফিয়ে উঠলে সে। প্রেম বলল, লাফালেই হবে? শাপলার রাজ্যে প্রবেশ করবেন না? মানে? একটি ডিঙ্গি নৌকায় দেখিয়ে বলল প্রেম। চলুন হারিয়ে যাই শাপলার রাজ্যে। প্রেমের সাথে নৌকায় বসলো সাফা। এই প্রথম সে নৌকায় বসেছে। এসব যেন স্বপ্ন মনে হচ্ছে তার কাছে। ডিঙ্গি নৌকাটি আপনা আপনি সামনের দিকে এগোতে লাগলো। প্রেমকে শক্ত করে ধরে জড়সড় হয়ে বসে আছে সাফা। প্রেম মৃদু হেসে বলল, ভয় নেই ম্যাডাম, আমি থাকতে আপনার কিছুই হবে না। নির্ভয়ে সৌন্দর্য উপভোগ করুন আপনি। একটু দূরে সরে বসলো সাফা। খোলা চুলে ধবধবে সাদা রঙের সেলোয়ার কামিজ আজ তাকে কোনো অপসরীর চেয়েও কম সুন্দর লাগছে না। তার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেম। এদিকে আগাছা আর বিলের লতা পাতায় ঘিরে হাজারো শাপলা দেখে চোখ ঝাঁকিয়ে যাচ্ছে সাফার। 3 ধরনের শাপলা দেখতে পেয়েছে সে, লাল, সাদা ও বেগুনি। তবে লাল শাপলার চোখে বেশি পড়ছে তার। বিলে যত ভেতরে যাচ্ছে ততই বাড়তে থাকছে লালের অধিকাংশ। প্রকৃতির বুকে আঁকা এই যেন এক নকশি কাঁথা। প্রাকৃতিক সৌন্দর্য ডালা ঝাড়িয়ে আছে এই শাপলা বেলে। নয়না বিরাম এমন দৃশ্য দেখে সাপা খুশিতে আত্মারা হয়ে যাচ্ছে। প্রেম বিল থেকে কয়েকটি শাপলা নিয়ে সাপার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য ম্যাডাম। ধন্যবাদ। নিচের দিকে প্রেমকে তাকিয়ে থাকতে দেখে সাফা বলল, অনেক বেশি সুন্দর তাই না জায়গাটি? আমি ভীষণ উপভোগ করছি। আমিও। আপন মনে প্রেম বলল, আপনি উপভোগ করছেন শাপলা বিলের সৌন্দর্য, আর আমি উপভোগ করছি আপনার। পৃথিবীর সব সৌন্দর্যই যেন হার মানবে আপনার কাছে। ভোর না হতে হতেই ঘুম ভাঙল সাফার। চোখ জোড়া চকচকে এসে উঠে বসলো। শাপলা বিলের মাঝে ডিঙ্গির উপরে নিজেকে আবিষ্কার করলো সে। সামনে বসা প্রেম নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরো চমকে উঠল। প্রেম কিছু বলতে যাবে তখনই সাফা বলল, আমি সত্যিই স্বপ্ন দেখছি না? মৃদু এসে প্রেম বলল, না তো। আশেপাশে তাকিয়ে সাফা বলল, কখন ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি আমি। আপনি কি সারা রাত জেগেছিলেন? হ্যাঁ। কষ্ট হয়নি? মানুষের ইচ্ছে পূরণ করে আনন্দ দিতে পারলে নিজেও আনন্দ পাই। আপনার ঘুম না হওয়ার ইচ্ছে আমি পোষণ করিনি।
আপনি যেটি করছেন এটি সেটির অংশ বলতে পারেন। এখানে আপনাকে এনেছি, আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। চলুন এবার যাওয়া যাক। 8টার আগে আমাকে কেউ ঘুম থেকে ডাকতে আসবে না, আর একটু থাকতেই পারি। সাফা খেয়াল করলো ইতিমধ্যে আশেপাশে কিছু মানুষের আগমন ঘটেছে। প্রেম বলল, এটি একটি দর্শনীয় বিল, তাই সকালে মানুষের আনাগোনা বেশি দেখা যাবে এখানে। সকালে কেন? কারণ বেলা গড়ানোর সাথে সাথেই ফুল বুঝে ছোট হয়ে যায়। ফুল বুঝে গেলে সৌন্দর্য কিভাবে উপভোগ করা যাবে? ও, সামনের দিকে এগিয়ে যাচ্ছে নৌকা। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে দেখছে সাফা। রাতেরও ভোরে শাপলা বিল দেখে আলাদা দুটি সৌন্দর্য অনুভব করতে লাগলো সে। বিলের পানিতে ফোটা শত সহস্র শাপলা সূর্যের লাল আভা খেয়েও হার মানাচ্ছে। কিছুক্ষণ পর নৌকা পাড়ে ভিড়ে ডাঙ্গায় উঠে পড়ে দুজনে। প্রেমের সাথে শাপলা বিলের এক পাশ ধরে আছে সাফা। এই জনে গাঢ় সবুজের পটভূমি। হঠাৎ খিদে তার পেট চোচো করতে লাগলো। প্রেমকে বলতে গিয়েও বলল না সে, যদি আরেকটি ইচ্ছে শেষ হয়ে যায়। প্রেম তার মুখের দিকে তাকিয়ে দেখলো সাফার মুখটা ফ্যাকাশ হয়ে গেছে। সে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? সত্যিটা চেপে গিয়ে সাফা বলল, না কিছু না। আমাকে বলতে পারেন। সাফা বিড়বিড় করে বলল, হ্যাঁ, আপনাকে বলি, তারপর খাবার দিয়ে বলবেন তোমার দ্বিতীয় ইচ্ছেও পূরণ করা হয়েছে। সাফাকে বিড়বিড় করতে দেখে প্রেম বলল, কিছু বললেন? চারপাশটা অনেক সুন্দর বললাম। এত সুন্দর জায়গাটি দেখে এখনই সাফা যেতে ইচ্ছে করছে না। আবার খাবারের কথাও বলতে পারছে না সে। কাল রাতে কম খাওয়ার ফল এটা। এখন কি করতে পারে সে? ভাবতে ভাবতে এক মহিলাটাকে পেছনে ঘুরে তাকালো সাফা। সাফা তাকাতেই মধ্যবয়সী নারীটি বললেন, একা একা এখানে কি করছো মা? একা না তো। কথাটি বলেই জিভে কামড় বসালো সাফা। প্রেমকে শেষরা কেউ দেখবে না এটা কেন সে ভুলে যায়। কার সাথে এসেছো? না মানে একাই এসেছিলাম, এখন আপনি সাথে আছেন তাই বলেছি। তাই বুঝি? জি। বাড়ি কোথায় তোমার? নরসিংদী। সে কি, সে তো অনেক দূরে। ওখান থেকে একাই এলে? হ্যাঁ, আসলে জায়গাটি দেখার খুব ইচ্ছে ছিল। কখন এলে? কাক ডাকা ভোরে। নিশ্চয়ই কিছু খাওনি? না। আমার সাথে চলো, কিছু খাবে। আমার বাড়ি পাশেই। ছোট থেকে সাফার মা সবসময় বলতেন অপরিচিত কারোর সাথে কোথাও না যেতে। এই মহিলা নিজ বাড়িতে যেতে বলছে তাকে, সে কিভাবে? প্রেমের দিকে চোখ পড়লেই সাফা সিদ্ধান্ত নিল সে যাবে, কারণ প্রেম থাকতে তার কোনো ক্ষতি হতেই পারে না। তাই সাফা সম্মতি জানিয়ে বলল, চলুন। বেশ কিছুক্ষণ হলো মহিলাটির বাড়িতে এসেছে সাফা। মাঝারি সাইজের টিনের চালা দেয়া একটি বাড়ি। বাড়িতে সে, তার স্বামী ও দুটো ছোট বাচ্চা রয়েছে। বাড়ির চারিপাশে লাগানো ছোট্ট একটি রান্নাঘর। সেখানে সাফার জন্য পিঠে বানাতে ব্যস্ত মহিলাটি। পিঠে থেকে বসে তার পিঠে বানানো দেখছে সাফা। উঠোনে বাচ্চা জুটে খেলা করছে। মহিলাটি জানতে চাইলেন, কেমন লেগেছে আমাদের গ্রাম? অনেক ভালো। শাপলা নিয়ে যাবে বাড়ি? আমার স্বামী শাপলা চাষ করে। অন্য কোনো দিন নিব। মহিলাটির সাথে খুব সহজেই মিশে গেল সাফা। হাসি মুখে কত সুন্দর করে কথা বলছে সে তার সাথে। বাচ্চা দুটিও তার কাছে এসে কোলে উঠে বসে আছে। সাফাকে যত দেখছে অবাক হচ্ছে প্রেম। কত প্রাণবন্ত একটি মেয়ে। সকাল 8টা বাজার আগেই নিজেই বাড়িতে এসে পড়ল সাফা। কাল রাত থেকে যা ঘটে গিয়েছে সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছে তার কাছে। ঘর যেন কাটছেই না। প্রেম তাকে উদ্দেশ্য করে বলল, আপনার প্রথম ইচ্ছে পূরণ হয়েছে ম্যাডাম। সাফার ইচ্ছে করছে প্রেমকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে, কিন্তু এমন সাথে করলো না। নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে বলল, ঠিক আছে। এবার আপনার দ্বিতীয় ইচ্ছে বলুন। এক্ষুনি বলতে হবে? ভাবতে হবে। হুম। বেশ, তবে ভাবুন। তখনই দরজা কড়া নেড়ে সামিনা সুদ বলল, সাফা উঠেছিস? নাস্তা করতে আয়। জানিস, বিলের লাল শাপলার নৈসর্গিক সৌন্দর্য দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছে। কোটি কোটি শাপলার সত্যি সৌন্দর্য লীলাভূমি। গ্রামটির মানুষ অনেক আতিথেয় পরায়ণ। এক মহিলা তার বাসায় নিয়ে গিয়েছে আমাকে, অথচ আমাকে চেনেই না। পিঠে বানিয়ে খাওয়ালো,
থাকতেও বললো। তার কাছেও অনেক কিছু জানতে পারলাম। তিনি বলেছেন তাদের জন্মের পর থেকেই এভাবে শাপলা ফুটতে দেখতেছে তারা। এর উৎপত্তি কিভাবে জানা নেই। তাছাড়া শাপলার বিল শুধু সৌন্দর্য নয়, বিল থেকে শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ওই আন্টি আমায় শাপলাও দিতে চেয়েছেন। সে কখন থেকে সাফার বকবকরে সরে যাচ্ছে তনিমা রাইমা। রাতে ঘটে যাওয়া সব কিছুই তাদের বলছে সাফা, কিন্তু কিছুতেই বিশ্বাস করেনি তারা। এত তাড়াতাড়ি বরিশাল গিয়ে ফিরে আসা সম্ভব নাকি? আর এসব প্রদীপের কথা একেবারে অবিশ্বাস্য। তবুও কেন তাদের মিথ্যে বলে যাচ্ছে সাফা? মাথায় আসছে না। সাফার কথা শুনতে শুনতে রাইমা বৃক্ষ হয়ে উঠে বলল, মিথ্যা কথা আর কতই না শোনা যায়। রাইমা চলে গেলে সাফা তনিমার দিকে তাকিয়ে বলল, ও আমায় বিশ্বাস করলো না। আমিও। তোমাদের কেন মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? মানলাম তুই মিথ্যে বলছিস না। সত্যিও প্রদীপ থেকে প্রেম নামক কেউ এসেছে যে তোর ইচ্ছে পূরণ করতে চায়। তবে তুই এমন একটি ইচ্ছে পূরণ করলি কেন? যদি তুই আমাদের হীরামুক্ত দেখাইতিস তাহলে আমরা বিশ্বাস করতাম। আসলে তুই সত্যি বলছিস। আমি কাল যে আনন্দটা পেয়েছি তা হীরা মুক্তা পেলেও পেতাম না। এই এক অন্যরকম অনুভূতি। আমি যে কাল আনন্দটা পেয়েছি তা হীরা মুক্তা পেলেও পেতাম না। এই এক অন্যরকম অনুভূতি। বিশ্বাস তোমাদের জোর করে করাতে পারবো না। তবে হ্যাঁ, এই বিষয়ে তোমাদের আর কিছু বলে বিরক্ত করব না আমি। শেষে বাড়ি ফিরতেই সাফার মা আতঙ্কিত হয়ে বললেন, আজও একইভাবে একটি মেয়ে খুন হয়েছে সাফা। এবারে খুনটা হয়েছে সিলেটে। কয়েকদিন পর পর এসব কি যে হচ্ছে, আমি তো বেশ চিন্তায় থাকি তোকে নিয়ে। আমি অবাক হচ্ছি একটা কথা ভেবে মা। এত খুন হচ্ছে কিন্তু খুনি কে শনাক্ত করতে পারছে না পুলিশ। এটা কোনো দক্ষ সিরিয়াল কিলারের কাজ হতে পারে। সিরিয়াল কিলার? দেখো তো তুমি, সব খুনই একইভাবে হচ্ছে। কাল থেকে তোর কলেজে যেতে হবে না আর। নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে সাফা বলল, ক্লাস করতে গিয়ে মরেছে এমন কেউ তো নেই মা। এত টেনশন করো না। সাফা ফ্রেশ হয়ে প্রদীপ ঘোষটির প্রেম বের হয়ে এসে বলল, ভেবে ফেলেছেন? বলুন শুনি, দ্বিতীয় ইচ্ছে আপনার। যাওয়ার খুব তাড়া দেখছি আপনার। মুচকি আসলো প্রেম। সাফা বলল, লিস্টে আরো কত কিছু আছে, বাবার জন্য সময় তো লাগবে নাকি? তা ঠিক। আপাতত একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। কি? এত খুন করছেটা কি? আজও একটা খুন হলো। খুনির কথা শুনে প্রেম কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল সে সাফার দিকে। সাফা বলল, এই বিষয়ে কি আপনি আমায় জানাতে পারেন? এটা কি আপনার দ্বিতীয় ইচ্ছে? যদি বলি হ্যাঁ। ভেবে বলুন। সাফার দরজা নক করে সামিরা রশিদ দরজা খুলতে বললেন। তাড়াহুড়ো করে প্রেমকে প্রদীপের মাঝে ঢুকিয়ে দরজা খুলল সাফা। সামিরা রশিদ আর তার মোবাইলের এগিয়ে দিয়ে বললেন, ডাইনিং টেবিলের উপর রেখে এসেছি, এটা ফোন এসেছিল। ও দাও। সামিরা রশিদ যেতেই সাফা মোবাইল চেক করে দেখলো তাইফের ফোন এসেছে দুবার। এই সময় তাই ফোন কেন দিল? ভাবতে ভাবতেই কল ব্যাক করলো সাফা। তাই ফোন রিসিভ করতে সে বলল, এত রাতে ফোন দিলে কেন? 10টায় বুঝি এত রাত হয়? বাবা, উল্টো প্রশ্ন করতে জানো তুমি। আসলে তোমাকে কলেজেও বলতে চেয়েছি একটা কথা, সাহস হয়নি। ভালোবাসার কথা শোনার মুড আমার নেই এখন। ভালোবাসার কথা না, তবে কাল আমার জন্মদিন। কাল তোমাদের লাঞ্চ করাতে যাচ্ছিলাম। আমাদের বলতে? তুমি, রাইমা, তমাল, শফিকুল, ওরা রাজি হয়েছে। তুমিও প্লিজ না করো না। কলেজের পাশে কোনো রেস্টুরেন্টে বসবো আমরা, প্লিজ। খানিকক্ষণ ভেবে সাফা বলল, ওকে, কাল দেখা হবে। ফোন রেখে প্রদীপ ঘোষটি প্রেম বের হয়ে এলো। সে জানতে চাইলো সাফার দিতে ইচ্ছে কি। সাফা বলল, কাল তাইফের জন্মদিনে যাওয়া। আচ্ছা, নিয়ে যাব। ও হ্যালো, আপনার নেওয়ার দরকার নেই, সে আমি নিজেই যেতে পারবো। আমি ভেবেছি এটা আমাকে বলেই ইচ্ছে পূরণ করতে চাইছেন। আপনি যদি আমাকে 100টা ইচ্ছে পূরণের সুযোগ দিতেন তবে নিশ্চয়ই বলতাম। সাফার কথা শুনে হেসে ফেল প্রেম।
সাফা সেদিকে লক্ষ্য না করে অন্যদিকে তাকিয়ে থাকলো। প্রেমের মুখে সাথে দেখলো পল্লক্ষীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। প্রেম বলল, টাইপটাকে বন্ধু? না, তবে আমার ক্লাসে পড়ে, আমাকে পছন্দ করে। আপনি করেন? না। সে জানে? না। জানাননি কেন? সে যদি জানতে পারে আমি তাকে ভালোবাসি না, তবে সে আমার পেছনে আর ঘুরঘুর করবে না। পেছনে ঘোরাতে ভালো লাগে? হুম, অনেক কাজে লাগানো যাবে এসব ছেলেদের। মানুষের ফিলিংস নিয়ে খেলা ঠিক নয় ম্যাডাম। সে হয়তো আপনাকে নিয়ে কত স্বপ্ন সাজাচ্ছে। যখন সে সত্যিটা জানবে এক নিমেষে আশা ভঙ্গ হবে তার। আপনি ভালো না বাসলেও সে তো বেঁচেছে। সত্যিটা জেনে সে কি তখন সহ্য করতে পারবে এসব? প্রেমের কথা শুনে সাফার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এভাবে কখনো ভেবে দেখেনি সে। স্রেফ শান্তশিষ্ট একটা ছেলে, তার সাথে এসব করা সাফার উচিত হচ্ছে না। প্রেম বলল। কি ভাবছেন ম্যাডাম? প্রেমের কথার ভাবনা জগৎ থেকে ফিরে আসলো সাফা। সে বলল, তাইফকে সত্যিটা জানিয়ে দিব। তাই করুন। কাল ওর জন্মদিন, কালই জানাবো। সত্যিটা জানাই হবে ওর বেস্ট গিফট। এবার আপনার দিতে ইচ্ছে বলুন। কাল তাইফকে জানানোর পরই আমি শান্তি পাবো। তবে এই গল্প করা যাক। মন্দ হয় না। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো সাফার। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আজ অনেক দেরি হয়ে গেছে। প্রেমের সাথে গল্প করতে করতে কখন যে চোখটা লেগে এসেছে টের পায়নি সে। তাড়াহুড়ো করে উঠে পড়লো সাফা। শেষে কলেজের ড্রেস পরে বেরিয়ে আসতেই প্রেমকে খুঁজতে লাগলো সে। যতটুকু মনে আছে প্রদীপ ঘষেনি সে, তার পাশেই থাকার কথা প্রেম। তবে গেল কোথায় সে? ওয়ার্ড্রপের উপরে চোখ পড়তেই হেসে পেল সাফা। সেখানে প্রেম পরম আবেশে ঘুমাচ্ছে। প্রেমের ঘুমটা নষ্ট করতে ইচ্ছে করল না সাফার। খাটে নিচে প্রদীপকে রেখে বেরিয়ে পড়ল সে। আর একটা ক্লাস বাকি আছে সাফাদের। এরই মাঝে তাইফ এসে তাদের রেস্টুরেন্টে যাওয়ার জন্য ডাকলো। ক্লাস ফাঁকি দিয়ে সবাই তাইফের সাথে কলেজের পাশে একটা রেস্টুরেন্টে আসলো। ছোটখাটো হলেও আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। রেস্টুরেন্টের একটি গোল টেবিলে বসলো সকল। সাফার মন আঁকুপাকু করছে তাইফের সত্যিটা জানার জন্য, কিন্তু কিভাবে শুরু করবে সে বুঝতে পারছে না। আর সকলেরই সামনে বলাটাও ঠিক হবে না। এসব ভাবতে লাগলো সাফা। খাবারের অর্ডার শেষে তাই ফুট করে একটা কাণ্ড ঘটিয়ে বসলো। এক গাছ রজনীগন্ধা নিয়ে সাফার সামনে হাঁটু করে বসে বলল, অনেক কষ্টে জেনেছি তোমার পছন্দের ফুল রজনীগন্ধা। অনেকটা সাহস জুগিয়ে তোমাকে বলছি সাফা, আমি ভালোবাসি তোমাকে। তুমি আমাকে ভালোবাসো এটা জানিয়ে জন্মদিনের বেস্ট গিফটটা দিও আমায়। তাকে নতুন রুমে দেখে বন্ধু বান্ধবরা হাততালি দিলেও সাফা কি করবে বুঝতে পারল না। সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, তাইফ, তুমি উঠে বসো। আগে বলো ভালোবাসো কিনা। চারপাশে সবাই দেখছে, পরিচিত কেউ থাকতে পারে, প্লিজ ওঠো। তাই উঠতে সাফা বলল। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সাফা হনহনি ওয়াশরুমে চলে আসলো। প্রেম ঠিকই বলেছে, সে আসলেই তাইফকে সাথে এসব বলতে ভুল করেছে। ছেলেটার জন্মদিনের দিন এসব বলে এখন কষ্ট দেবে কি করে সে। সাফা যেতেই শফিকুল বলল, সাফার মতো মেয়েও লজ্জা পায়? আসলে লজ্জা নারীর ভূষণ। তাই বলল, সাফা কি লজ্জা পেয়েছে? তাই তো ও ওয়াশরুমে ছুটে গিয়েছে। তুই এটাও বুঝলি না পাগল? তারপর মুখ দেখে হেসে উঠল সকলেই। হাসির কারণটা বুঝতে পারল না সে। হঠাৎ তারা চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে কি হয়েছে দেখার জন্য পেছনে তাকাতেই চমকে উঠল তারা। কিসের রুমে হাউ মাউ করে আগুন জ্বলছে দেখে ঘাবড়ে গেল সকলেই। রেস্টুরেন্টে যারা ছিল সবাই ছুটাছুটি করে বেরিয়ে আসতে লাগলো। শফিকুল সবার উদ্দেশ্যে বলল, হা করে দাঁড়িয়ে কি দেখছিস? চল চল, বেরিয়ে পড়ি সবাই। বাইরে বেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে লাগলো তারা। হঠাৎ অনিমা চেঁচিয়ে বলে উঠল, সাফা ভেতরে? সাফার কথা শুনে মনে পড়তে একে অপরের মুখ চহচহ করতে লাগলো। আগুন চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো দেখে শফিকুল বলল, কিছুই করার নেই এখন। রাইমা কান্নাজড়িতে কণ্ঠ বলল, নিচের রুমের পাশে ওয়াশরুম। সাফা,
ঠিক আছে তো? এদিকে সবাই ওয়াশরুম থেকে বেরোতেই চলে আগুন থেকে আটকে উঠলো। বেরোনোর কোনো উপায় না পেয়ে দরজা আটকে দিল সে। চেঁচামেচি করেও কারো সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়ল সাফা। দেওয়ার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে তার। তার চোখ বেয়ে অনবরত পানি ঝরতে লাগলো। কি করবে ভাবতে ভাবতে প্রেমের কথা মনে পড়তে মুখে এক চিলটি হাসি ধরল তার। প্রেম পারে তাকে এখান থেকে উদ্ধার করতে? তখন চোখ বন্ধ করে বলল, প্রেম, আমি বাঁচতে চাই, এটাই আমার দ্বিতীয় ইচ্ছে। বলে জ্ঞান হারিয়ে ফেলল সাফা। ফায়ার সার্ভিস এখনো এসে পৌঁছায়নি। এদিকে সাফার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে তার বন্ধুরা। তনিমা বেশ কয়েকবার ভেতরে যেতে চাইলেও তাকে আটকানো সকলকে। তারপর এক জায়গায় দাঁড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে রেস্টুরেন্টের দিকে। হঠাৎ তার চোখ জোড়া ছলছল করে উঠল। সে হেঁটে রেস্টুরেন্টের পেছনের দিকটা চলে গেল। দিকটা ফাঁকা থাকে। তার পিছু পিছু বাকিরাও চলে এলো। তাই বলল, তোরা প্লিজ যা, আমার ভালো লাগছে না কিছু। সাফাকে ছেড়ে কিভাবে চলে এলাম আমি? একটা বারো কি ওর কথা মনে পড়েনি আমার? শফিকুল তার কাঁধে হাত দিয়ে বলল, শান্ত হ তাইফ। পারছি না হতে, তোরা যা, একটু একা থাকতে চাই আমি। তাইবকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো সবাই। হঠাৎ তারা দেখলো রেস্টুরেন্টের পেছন দিক থেকে হাওয়ায় ভেসে আসছে সাফা, অজ্ঞান অবস্থায়। সাফাকে দেখে খুশি হওয়ার বদলে সবাই বিস্ময় শেষ পর্যায়ে চলে গেল। তনিমা ও রাইমা চোখ জোড়া কষলে আবারও তাকালো সেদিকে। সবাই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রয়েছে। না, তারা ভুল দেখছে না। সাফা হাওয়ায় ভাসছে। এটা কিভাবে সম্ভব? জ্ঞান ফিরতেই বিছানায় নিজেকে আবিষ্কার করলো সাফা। চারিদিকে সবাইকে দেখে উঠতে চাইল সে। তাই বলল, শুয়ে থাকো, রেস্ট নাও সাফা। তাইফের কথা শুনে সাফা উঠল না। তার সাথে কি ঘটেছিল মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। এখানে কিভাবে হলো সে? ভাবতে ভাবতেই তার মা এসে উপস্থিত হলেন। মেয়ের জ্ঞান ফিরেছে দেখে পাশে বসে কেঁদেই ফেললেন তিনি। তনিমা তাকে শান্ত দিয়ে বললে, আন্টি শান্ত হন, সাফা সুস্থ আছে। সাফার বাবাও এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। সাফা চোখ খুঁজে বেড়াচ্ছে প্রেমকে। সে ছাড়া ওই অবস্থা থেকে তাকে কে উদ্ধার করা ছিল না, সম্ভবও ছিল না এটা। তবে কি প্রেম তার দ্বিতীয় ইচ্ছে পূরণ করেছে? সামিনা রশিদ কাঁদতে কাঁদতে বললেন, কলেজে ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে যাওয়ার কি প্রয়োজন ছিল তোর? আর সবাই তো বের হয়ে গেলেও তুই কেন হতে পারলি না? ভাগ্যিস তাইফ ছিল, বাঁচিয়ে নিয়েছে তোকে। কথাটা শুনে তাইফের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো সাফা। সত্যি কি তাইফ বাঁচালো তাকে? তাইফ কিছু বলল না, চুপচাপ বসে রইল। সাফা তাইফকে ধন্যবাদ জানিয়ে মায়ের হাত ধরে বলল, সরি মা, আর কখনো তোমাকে না জানিয়ে কোথাও যাব না। মেয়ের কপালে চুমু খেয়ে সামিনা রশিদ বললেন, তোমরা বসো, আমি খাওয়ার ব্যবস্থা করি। সামিনা রশিদ বেরিয়ে যেতেই শোয়া থেকে উঠে বসলো সাফা। তনিমা তার পাশে বসে বলল, সরি সাফা, হঠাৎ আগুন দেখে আমরা সবাই ঘাবড়ে যাই। মাথায় কাজ করছিল না, কি করব। সবাইকে ছুটতে দেখে আমরাও ছুটে বেরিয়ে যাই। যখন তোর কথা মনে পড়ে অনেক দেরি হয়ে যায়। তনিমাকে থামিয়ে দিয়ে সাফা বলল, এইসব ঠিক আছে, কিন্তু আমাকে তাই বাঁচায়নি। তবে মাকে মিথ্যে কেন বলি তোরা? তবে কি বলবো, তুই হাওয়ায় ভেসে এসেছিস। মানে? তনিমা সাফাকে সবটা খুলে বলতে এসে মুচকি হেসে বলল। তার মানে আমাকে প্রেম বাঁচিয়েছে? সকলেই তার দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। দেখতে পেয়ে সে বলল, আমি জানি তোরা কিছুই বুঝতে পারছিস না। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এই কথা যেন আমাদের মাঝেই থাকে। তারা সাফাকে আশ্বাস দিল এই কথা তাদের মাঝেই থাকবে। সাফা বলতে শুরু করলো, বান্দরবন নাফাকুমে আমি একটা প্রদীপ পাই, যেটি আমি বাসায় নিয়ে আসি। এক রাতে প্রদীপ ঘষতেই একজন হ্যান্ডসাম ছেলে বেরিয়ে আসে। সে জানায় আমার 3টি ইচ্ছে পূরণ করবে সে। প্রথমে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি, কিন্তু প্রদীপ ঘষতেই তাকে পেতাম আমি। তাকে একটি ইচ্ছের কথাও জানাই, বরিশালের শাপলা বিল দেখার ইচ্ছে পোষণ করি। সে আমায় ইচ্ছে পূরণ করে। এরপর এই যে দ্বিতীয় ইচ্ছেতে আমি বাঁচতে চেয়েছিলাম, সে আমাকে বাঁচিয়েছে। রাইমা বলল, তার মানে তুই আমাদের সত্যি বলেছিলি? হ্যাঁ, তোরাই বিশ্বাস করলি না, আজ হলো তো বিশ্বাস।
উপস্থিত সকলেই সাফার কথা বিশ্বাস করে উপায় ছিল না। তারা নিজের চোখে দেখেছে সাফা হাওয়ায় ভেসে এসেছে। সবটা শুনে তারা বেশ অবাকই হলো, তাই প্রশ্ন করলো। প্রেম দেখতে কেমন? প্রেম এমন সুদর্শন ছেলে আমি আমার লাইফে দেখিনি। চকচকে ফর্সা রং গায়ের, ঘন কালো চুল, গোলাপি ঠোঁট, ছেলেরাও তাকে দেখে ক্রাশ খেয়ে যাবে। সাফার মুখে প্রেম সম্পর্কে এসব শুনে ভালো লাগলো না তাইফের। আজ যদি সে সাফাকে রেখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে না আসতো, তবে হিরোটা সেই হতে পারত। ভেবে আফসোস হচ্ছে তার। শফিকুল তাইফের অবস্থা বুঝতে পেরে বলল, তাইফ নিশ্চয়ই 3টে ইচ্ছা পূরণ করার পর চলে যাবে। সাফা মুক্ত ফ্যাকাশে করে বলল। যদি না যেত? আর কিছু বলতে চেয়েও বলল না সাফা। সব কথা সবাইকে জানানোর প্রয়োজনটা বাকি। আর কিছু বলতে চেয়েও বলল না সাফা। সব কথা সবাইকে জানানোর প্রয়োজনটা বাকি। রান্নাঘরে খাবার তৈরি করতে কেঁদেও চলেছে সামিনা রশিদ। ফারুক রশিদ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, এখনো কান্না থামেনি আমার মিসেসের? ছাড়ো এখন, রোম্যান্সের মুড নেই আমার। কিসের মুড আছে শুনি কান্না করে রান্নাঘর ভাসিয়ে দেওয়ার? তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সামিনা রশিদ বললেন, গ্যাস পাইপ লিক হয়ে কিচেনের থেকে আগুনের উৎপত্তি হয়েছিল। আমাদের সাফার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারতো। আমি কিভাবে স্বাভাবিক থাকি বলো? কিছু হয়নি তাই থাকবে। কিন্তু তাকে কোনো কথা বলতে না দিয়ে বুকে টেনে নিলেন ফারুক রশিদ। সামিনা রশিদ বললেন, তোমরা দুজন ছাড়া আর কেই বা আছে বলো আমার জীবনে? তোমাদের কিছু হলে আমি বাঁচতে পারবো না। কিছুই হবে না, এবার শান্ত হও তো প্লিজ। হুম। বন্ধু বান্ধবরা চলে যেতে সাফার পাশে আসলো প্রেম। সাফা বিছানার পাশে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে পড়ল। আচমকা তাকে জড়িয়ে ধরে বলল, আপনি না থাকলে আজ যে আমার কি যে হতো, আমি তো আজ মরেই যেতাম। এদিকে সাফার এমন কাণ্ডে প্রেমের বুকটা থরথর করে উঠল। বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীর অবস্থা যেমন হয়, প্রেমের কলিজার অবস্থা ঠিক তেমন এখন। এই বুঝি তার কলিজাটা বের হয়ে এলো। পুরো শরীর কাঁপুনি দিতে থাকলো তার। সাফা নিজের কর্মের জন্য লজ্জিত হয়ে তাকে ছেড়ে বলল, আমি সরি, আসলে ইটস ওকে। ভাগ্যিস আজ আপনাকে প্রদীপের মাঝে পাঠাইনি, তবে তো আজ আমি শেষই হয়ে যেতাম। আপনাকে আমি শেষ হতে দিতাম না, প্রদীপ থেকে চলে আসতাম নিজে নিজেই। কিন্তু আপনি তো মানুষের ইচ্ছে পূরণ করা ছাড়া কিছুই করেন না। নিজের ইচ্ছে বলেও একটা কথা আছে ম্যাডাম। তাই আমি বিপদে পড়লে আপনি বুঝতে পারতেন। হুম, তবে যে বললেন। মজা করলাম। ও তাই বলেন? হুম। কিছুক্ষণ পর চুপ থেকে সাফা বলল, এতক্ষণ কোথায় ছিলেন? আমি থাকলে বন্ধুদের সাথে কথা না বলে আমার সাথেই বলতেন, তাই সময় দিয়েছি। আমি তো আছিই। বাহ, এত কিছু বুঝেন আপনি। তাই তো আমি আর আপনার মাঝে তফাৎ আছে। যেমন? যেমন আমি স্বাভাবিক কেউ নই। এসব ছাড়ুন, আপনি রেস্ট নিন, শুয়ে পড়ুন তো। সাফাকে জোর করে শুয়ে দিয়ে প্রেম বলল, আপনার দ্বিতীয় ইচ্ছে পূর্ণ হয়েছে, আর একটা ইচ্ছে বাকি রয়েছে, তারপরেই আমার মুক্তি। হুম। এবার একটু ঘুমানোর চেষ্টা করুন। আপনি থাকেন প্লিজ আমার পাশে একটু। হ্যাঁ, আছি আমি। সাফার ডান হাতের উপরে নিজের এক হাত রাখলো প্রেম। পরম আবেশে সাফা চোখ জোড়া বন্ধ করে নিল। বড্ড ক্লান্ত লাগছে তার। তাইফের সাথে তার বাসায় এসেছে সাইফুল। তাইফের মনের অবস্থা তার অজানা নয়। শফিকুল তবুও বলল, কি ভাবছিস? আচ্ছা, আগুনটা না লাগলে সাফার উত্তরটা পেতাম। সে তোকে পছন্দ করে, এত ভাবছিস কেন? তবে এতদিন জানায়নি কেন? মেয়েরা এমনি সহজে ধরা দিতে চায় না। তবে তুই কি ওকে সত্যি ভালোবাসিস? দুজনে কুচকে তাইফ উল্টো প্রশ্ন করলো, হঠাৎ এই প্রশ্ন? আজ আমাদের কারোই ওর কথা মনে ছিল না। তোর অন্তত থাকা জরুরি ছিল। প্রেম না থাকলেও আজ অঘটন ঘটে যেত। প্রেম? এই প্রেমের কথা শোনার পর থেকে মন অশান্তির ঝড় বয়ে চলছে আমার। কেন? সাফা যদি প্রেমের প্রেমে পড়ে? শফিকুল হাসতে হাসতেই বলল, তোর মাথা ঠিক আছে? প্রেম আমাদের মতো মানুষ নয়। সাফা তার প্রেমে কিভাবে পড়তে পারে? তুই অহেতুক চিন্তা করছিস। এত ভাবিস না। শরীরটা ভালো হলে সাফা জানাবে, দেখিস সেও তোকে ভালোবাসে।
শফিকুলকে আর কিছু বলল না তাই, তবে তার অশান্ত মন শান্ত হয়নি এখনো। ততক্ষণ হবে না যতক্ষণ না সাফাও তাকে ভালোবাসে জানাবে। ঘুমের মাঝে কি সব আবল তাবল বলে যাচ্ছে সাফা। প্রেম তা শোনার চেষ্টা করতে লাগলো। তখনই সাফা এক লাফে শোয়া থেকে উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, আমি বের হতে চাই এখান থেকে, বের হতে চাই। প্রেম বুঝতে পারলো সে ভয় পেয়েছে। তখন এর ঘটনাটি ভুলতে পারেনি। প্রেম সাফার পাশে বসে নিজের কাঁধে সাফার মাথাটা রেখে বলল, আমি আসি তো, শান্ত হও। নিশ্চুপভাবে প্রেমের কাঁধে নিজের মাথা রেখে চোখ বুঝে নিল সাফা। সামিনা রশিদ এসে বললেন, সাফা খুনিকে খুঁজে পাওয়া গিয়েছে, এবার এসব খুন বন্ধ হবে। সামিনা রশিদ কিছু বোঝার আগেই মাথাটা সোজা করে বসল সাফা। সে খুনিকে জানতে চাইলে সামিনা রশিদ বললেন, ছেলেটার নাম রবিন। শেষে যে সিলেটের খুনটা হলো না, ওটার মধ্যে ধরা পড়েছে। এবার কি করে ধরা পড়ে গেল? আর কতদিন? অন্যায় কি বেশি দিন চাপা থাকে? হুম, এসব ছাড়, তোর কেমন লাগছে এখন? ভালো। আচ্ছা, আমি নাস্তা নিয়ে আসছি। সামিনা রশিদ বেরিয়ে যেতে প্রেম বলল, ভালোই হলো, খুনি কে জানতে চেয়ে একটা ইচ্ছে নষ্ট করেননি আপনি। নষ্ট? এটা মোটেও নষ্ট হতো না। আমি জানতে পারলে প্রমাণ সহ থানায় যেতাম। তারপর এসব কিভাবে জেনেছেন বললে কি বলতেন? প্রেম বলেছে? কিছু একটা বলে দিতাম। তবে ভালোই হলো, খুনি ধরা পড়েছে। হুম। কিছুক্ষণ চুপ থেকে প্রেম বলল, টাইপকে জানিয়েছেন কি আপনি তাকে ভালোবাসেন না? পারলাম কই, তবে সেও আমায় ভালোবাসে বলে মনে হয় না। যদি বাসতো, ওভাবে আমায় একা ফেলে রেখে চলে যেতে পারতো? পরিস্থিতি মানুষকে অসহায় করে তোলে ম্যাডাম। তবে আপনার এসব নিয়ে ভাবার আর প্রয়োজন নেই। আপনি তাকে ভালোবাসেন না, তাই কষ্ট পাওয়ারও কথা নয়। হুম, নাকি পাচ্ছেন? মোটেও না। এবার তাকে সবটা জানিয়ে দিন। হুম, আমি এক্ষুনি ফোন করছি। তাইবকে ফোনে সাফা জানালো সে তার সাথে দেখা করতে চায়। তাইব যেন তার সাথে বাসায় এসে দেখা করে। তাইব আসবে জানালো। প্রেমের দিকে তাকিয়ে সাফা বলল, একটু পরেই আসবে। ওকে। প্রেমের দিক থেকে নজর সরালো না সাফা। কাল সারা রাত তার পাশেই বসেছিল প্রেম। সাফার যতবার ঘুম ভেঙেছে নিজের দিকে প্রেমকে তাকিয়ে থাকতে দেখেছে। প্রেমকে তার হাতের উপরে হাত রেখে বসে থাকতে। সাফার কেন যেন খুব বেশি ভালো লাগছে প্রেমকে নিজের পাশে পেয়ে। একটা জিন মানবের প্রতি এত ভালোবাসা কেন কাজ করছে তার। দুজনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নিল সাফা। লজ্জায় সে মুখ উপরে তুলতে পারছে না। কেন লজ্জা পাচ্ছে এটাও তার অজানা। বালিশের পাশ থেকে প্রদীপটা নিয়ে ঘষল সে। প্রেম ভেতরে যেতেই নিজের মনে বলল সাফা, ইচ্ছেটা কি আমার সাথে? আমি কি প্রেমের প্রেমে পড়েছি? শফিকুলের সাথে সাফার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে তাইফ। আজ তার খুশি সীমা নেই। সে জানে আজ সাফাও নিজের মনের কথা তাকে জানাবে। তাইফকে হাসি খুশি দেখতে শরীফুলেরও বেশ ভালো লাগছে। কলেজের প্রথম দিন থেকেই ওদের বন্ধুত্ব শুরু। আর তখন থেকেই জানে সে সাফাকে পছন্দ করে। আজ তাইফের মনের আশা পূরণ হতে চলেছে। অবশ্য শফিকুলের চেয়ে বেশি খুশি কেউ হবে না। সাফার পাশে বসে আছে তাইফ ও শফিকুল। সবাই নিশ্চুপ। শফিকুল বলে উঠল, সাফা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ। আবারও চুপচাপ সকলে। শফিকুল হালকা কেশে দুষ্টুমি সুরে বলল, আমি বোধহয় কাবাবের মাঝে হাড্ডি হয়ে গেলাম। আমি বাইরে গিয়ে বসি। সাফা বলল, না, তোমার যাবার প্রয়োজন নেই। তবে কেন ডাকছো বলো? আসলে তাইফের ব্যাপারে আমার কিছু বলার ছিল। তাইফ উৎসুক দৃষ্টিতে তাকালো সাফার দিকে। শফিকুল হেসে বলল, শোনার জন্যই তো এসেছি। আর আমার বন্ধু বেচারা ছটফট করছে শুনতে। বলেই দাও তুমি তাইফকে ভালোবাসো। লম্বা একটা দম ফেলে সাফা বলল, আমি তাইফকে ভালোবাসি না। কথাটি শুনে শরীফুল ও তাইফ অবাক হয়ে তাকিয়ে রইল সাফার দিকে। সে বলল, আমি দুঃখিত তাইফকে এতদিন সত্যিটা না জানানোর জন্য। এটা আমার অন্যায় হয়েছে। আমি চেয়েছি তাইফকে নিজে পেছনে ঘোরাতে, এতেই আমি মজা পেতাম। কিন্তু এটা ঠিক নয়। এসব আমাকে বোঝানো প্রেম। প্রেম আমার চোখ খুলে দিয়েছে। মিথ্যে ভালোবাসার জালে আমি আর তাইফকে আটকে রাখতে চাই না। তাইফ এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে থাকলো। শফিকুল নানা ভাবে সাফাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো।
তাইফ তাকে অনেক ভালোবাসে। এমন সময় সামিনা রশিদ এসে বললেন, সাফা, তোকে কখন বলেছিলাম এটা ভালো পোশাক পরে নিতে? তোর খালারা চলে এলো বলে জলদি তৈরি হয়ে নে। আচ্ছা। তাইফদের দিকে তাকিয়ে সামিনা রশিদ বললেন। তাইফ ও শফিকুলের উদ্দেশ্যে সাফা বলল, তোমরা প্লিজ ভুল বুঝো না আমাকে। ওয়ার্ডরোব থেকে ড্রেস বের করে ওয়াশরুমে গেল সাফা। শফিকুল তাইফের কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না তাইফ, সাফা হয়তো তোর কপালে ছিল। মানে? বালিশের পাশ থেকে প্রদীপটা নিয়ে কাউকে কিছু না জেনে দ্রুত সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল তাইফ। তার পেছু নিল শফিকুল। সে বলল, তুই সাফার প্রদীপ কেন নিলি তাইফ? তাইফ হাঁটতে হাঁটতেই বলল, আমি কিছু বুঝি না, এর ভেতরে থাকা প্রেমের জন্যই সাফা আমাকে আজ প্রত্যাখ্যান করলো। তুই ভুল ভাবছিস তাইফ, প্রেম আমাদের মতো স্বাভাবিক মানুষ না। যে মানুষ হোক, জিন বা ভূত, আমার কিছু আসা যায় না। তুই কি করতে চাচ্ছিস? শফিকুলের কথা জবাব না দিয়ে হনহনিয়ে হাঁটতে লাগলো তাইফ। তাইফের মতো শান্তশিষ্ট ছেলের এমন রূপ দেখে ঘাবড়ে গেল শফিকুল। তাইফ বলল, তুই যদি আমার বন্ধু হয়ে থাকিস, আমাকে ভালোবেসে থাকিস, তবে এই ব্যাপারে সাফাকে কিছু জানাবি না, আর এক্ষুনি আমার পিছনে বন্ধ করবি। থেমে গেল শফিকুল। তাইফ নিজের বাড়ির দিকে এগিয়ে গেল, আর কোনো কথা না বলে। সন্ধ্যা পেরিয়ে গেল, নিজের রুমে এলো সাফা। এতক্ষণ খালাতো বোনের সাথে আড্ডায় মেতেছিল সে। সেই সকাল থেকে প্রেমকে আর দেখা হয়নি। তার বুকের মাঝে কেমন যেন করছে। এখনই দেখতে না পারলে যেন অস্থিরতা কমবে না তার। বালিশের পাশে প্রদীপটা না পেয়ে ওয়ার্ড্রোবের সব ড্রয়ার খুলে দেখলো সাফা। সেখানেও না পেয়ে খাটের নিচে সহ আশেপাশে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সে। সারা রুমে খুঁজেও কোথাও না পেয়ে চেঁচিয়ে মাকে ডাকলো সাফা। কি রে, চেঁচাচ্ছিস কেন? আমার প্রদীপ তুমি নিয়েছো? না তো। এবার হতাশ হয়ে পড়ল সাফা। প্রেম কি তাকে ছেড়ে চলে গিয়েছে? ধপাস করে বিছানার উপরে বসে পড়ল সে। সামিনা রশিদ বললেন, শরীর খারাপ করছে? না মা, আমি একটু একা থাকতে চাই, প্লিজ এখন কাউকে আসতে দিও না। তিনি চলে যেতেই সাফার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। প্রেম এটা কিভাবে পারলো? কিন্তু তার একটি ইচ্ছে এখনো বাকি রয়েছে, তা পূরণ না করেই প্রেম যেতে পারে না। তবে কি প্রদীপ চুরি হয়েছে? সাফার মনে পড়ে গেল তাইফ ও শফিকুল তাকে না জানিয়ে চলে গিয়েছিল। তবে কি তারাই? আর না ভেবেই তাইফের নম্বরে ডায়াল করলো সাফা। নাম্বার বন্ধ হয়ে শফিকুলের নাম্বার করলো। শফিকুল ফোন রিসিভ করছে না দেখে এবার নিশ্চিত হলো সাফা, এটা তাদেরই কাজ। এখনই তার প্রদীপ উদ্ধার করতে হবে। প্রেমকে সে এভাবে হারাতে দিতে পারে না। ঘরে সবাইকে ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে আসলো সাফা। ছুটতে ছুটতে সে চলে আসলো তাইফের বাসায়। কলেজের পাশেই তাইফের বাসা। তার বাসায় এসে জানলো সে একটু আগে বেরিয়েছে। সাফা চিন্তা করে গেল এই সন্ধ্যাবেলা সে কোথায় যেতে পারে। সাফা জানে তাই ভীষণ শান্ত একটা ছেলে। তার বাসায় না জানিয়ে দূরে কোথাও নিশ্চয়ই সে যাবে না, এমন অভ্যাস তার নেই। তবে কি সে কলেজের পেছনে ছোট মাঠে গিয়েছে? মনের আশা নিয়ে সেদিকে ছুটতে লাগলো সাফা। কলেজের পেছনে এদিকটায় মানুষের আনাগোনা একেবারে নেই বললেই চলে। বেশ গহীন এটি, তাই প্রদীপটি মাটিতে পুঁতে ফেলবে এমনটা সিদ্ধান্ত নিয়ে এসেছে। সাফাকে একটা শাস্তি দিতে পারলেই যেন শান্তি পাবে সে। ছোটখাটো একটু গর্ত করলো সে প্রদীপটি পুঁতে রাখার জন্য। হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। সেই প্রদীপের মাধ্যমে নিজের 3টে ইচ্ছে পূরণ করতে পারবে। তবে কেন এই সুযোগটি হাতছাড়া করতে চলেছিল? লোভী তাইফের চোখ চিকচিক করে উঠল। প্যান্টে হাত মুছে প্রদীপের গায়ে 3বার ঘষল সে। চারিদিকে ধোঁয়া দেখে মুখে হাসি ফুটল তার। এই বুঝি প্রেমের দেখা পাবে। একটু পরেই প্রেম বেরিয়ে এসে বলল, হ্যালো স্যার, আমি আপনার 3টে ইচ্ছে পূরণ করতে প্রস্তুত। প্রেমের মতো সুদর্শন ছেলে দেখে তাইফের চোখেও মুগ্ধতায় ছেয়ে গেল। আর সাফা তো মেয়ে। তাইফ সময় নষ্ট না করে বলল, আমি চাই সাফা যেন আমায় ভালোবাসে। কারণ মনের উপরে জোর খাটানোর শক্তি আমার নেই। তবে তোর কেমন শক্তি আছে? ফালতু, প্রথম ইচ্ছেটা পূরণ করতে পারলি না। কিছুক্ষণ পর পায়চারি করে তাই বলল, সাফাকে এক রাতের জন্য নিজের করে চাই, এতে আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, সেও আমাকে ছেড়ে যেতে পারবে না। এটা তো সম্ভব নাকি? প্রেম কিছু না বলে হাসতে থাকলো। তাইফ অবাক হয়ে বলল, হাসছিস কেন? মুহূর্তের মাঝেই প্রেমের দেহের গঠন পাল্টে গেল। একটা সুন্দর ছেলে হয়ে গেল। সবুজ রঙের বড় আকৃতির দৈত্য। প্রেমের এরূপ রূপ দেখে তাইফের হাত থেকে প্রদীপটা পড়ে গেল। প্রেম বলল, হ্যাঁ, এটাই আমার আসল রূপ।
আর এমন একটা ইচ্ছের কথা বলে তুই পার পাবি ভেবেছিস? আজ আমার হাতেই তোর মৃত্যু হবে, ঠিক ওভাবেই তোর দেহটাও পড়ে থাকবে যেভাবে নাফা খুমের লাশটা দেখেছিস। তাই কাপা কাপা কণ্ঠে বলল, তার মানে খুনগুলো তুমি করতে? হ্যাঁ, খুনগুলো আমিই করছি, এখন করব তোকে। হঠাৎ সাফার গলার শব্দ শুনতে পেল তারা। সাফা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে বিস্ময়ের দৃষ্টি তাকিয়ে বলল, এসব আমি কি দেখছি? প্রেম, এটা তুমি? এই সুযোগেই নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে চলে যেতে থাকলো তাইফ। প্রেম তার পিছু নিতে চাইলে সাফা বলল, তুমি মানুষ খুন করো? নিশ্চুপ প্রেমকে দেখে সাফা আবার বলল। এই তোমার আসল রূপ? এবার রাগের রূপে ফিরে আসলো প্রেম। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাফা বলল, আমি ভেবেছি তুমি ভালো মনের একজন, কিন্তু তুমি একটা ধোঁকাবাজ। সুন্দর ছেলের রূপ ধরে আমার সাথে ছিলে, ভালো মানুষ সেজে থাকতে আমার সামনে, আর আমি কিনা এসব বুঝতেই পারিনি। সাফা মাথায় হাত দিয়ে বলল, নাফাকুমের লাশটির পাশে প্রদীপটা পাই আমি, এরপরেও আমি এর রহস্য কিভাবে বুঝলাম না। প্রেম বলল, ম্যাডাম, আপনি শান্ত হন প্লিজ। আরো কিছু বলার আছে তোমার? আরো? মৃদু হেসে প্রেম বলল। আপনি আজ প্রথম আমায় তুমি করে বললেন? সাফার দিকে হাসি মুখে তাকিয়ে রইল প্রেম, কিন্তু সাফা তার পাতানো ফাঁদে ফা দিতে চায় না। সে দ্রুত প্রদীপটা হাতে নিয়ে বলল, তুমি আর কারো জীবন নষ্ট করো, আমি এটা হতে দিব না, কিছুতেই না। দ্রুত প্রদীপ ঘষে প্রেমকে ভেতরে ঢুকালো সাফা। তার চোখ জোড়া ছলছলে, আশেপাশে সবকিছু ঝাপসা মনে হচ্ছে। অন্য দিয়ে চোখ মুছে নিল সে। তাইফের করা গর্তে প্রদীপটা ফুটে মাথা চাপা দিয়ে বিড়বিড়িয়ে বলল, এই জীবন ধ্বংসের প্রদীপ আর কোনো মানুষের হাতে পড়বে না। এদিকে বাড়ির সামনে এসে উঠোনে বসে পড়ল তাইফ। ঘেমে ভিজে তার শরীর একাকার হয়ে গিয়েছে। এটা কি দেখলো সে? প্রেম একটা দৈত্য? এতদিন রূপ ধরেছিল সে, আবার সে মানুষও খুন করে? যদি তাই হয়ে থাকে তবে সাফাকে কেন সে খুন করলো না? আর সাফার কাছেই সুদর্শন ছেলের রূপ ধরেছিল। এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। সাফা বাড়িতে আসতেই সামিনা রশিদ বললেন, তুই বাইরে গেলি কবে? দেখলাম না তো। এক্ষুনি। কেন? এমনিতেই। এমনিতে একটা অঘটন ঘটিয়েছে, 3 দিন পার হয়নি আর তুই লাফিয়ে বাইরে বেরোচ্ছিস? সাফার খালা সামিনা রশিদকে শান্ত করলেন। সামিনা রশিদ শান্ত সুরে বললেন, এভাবে হুটহাট বের হবি না। আজ নিউজে কি দেখেছিস জানিস? রবিন নামক ছেলেটা সিলেটে ওই একটা খুনি করেছে। মেয়েটা ওর প্রেমিকা ছিল, পার্সোনাল শত্রুতার জন্য খুন করে। আগেও খুনগুলো সুযোগ নিতে চেয়েছে সে, ভেবেছে ওভাবে খুন করলে পুলিশের সন্দেহ থেকে বাঁচবে। এখন ধরা পড়তে এসব জানায়, তার মানে সিরিয়াল কিলার অন্য কেউ। কি সাংঘাতিক বিষয় ভেবেছিস? সাবধানে থাকতে হবে সবাইকে। সাফা জানে আসল খুনি কে, তাই সে নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এখন থেকে এমন খুন আর হবে না। সামিনা রশিদ মেয়ের কথার মাঝে বুঝতে না পেরে চেঁচিয়ে বললেন, মন গড়া কথা বলি দিলি, তাও সাবধানে থাকবি না। তোর বিপদ না হয়ে কার হবে? রুমের দরজা বন্ধ করে চুপচাপ বসে রইল সাফা। বুকের মাঝে চিনচিনিয়ে ব্যথা অনুভব করছে সে। এমনটা তার সাথে না হলেও পারত। তার ফোন বেজে উঠল। শফিকুলের ফোন এসেছে। সাফা রিসিভ করতেই শফিকুল বলল, আমি সরি সাফা, তখন তোমার ফোন রিসিভ করতে পারিনি। ইটস ওকে। তাইফের মুখে সব শুনেছি আমি। প্রেম একটা দৈত্য আর সে মানুষ খুন করে। হুম। দুজনের কাছ থেকে কষ্ট পেলে তুমি? দুজন? হ্যাঁ, প্রেমের কাছে তাইফ তো এক রাতের জন্য তোমাকে চেয়েছিল। এমন একটা ইচ্ছে পোষণ করা ওর একবারই উচিত হয়নি। শফিকুলের কথা শুনে অবাক হলো সাফা। সে তাইফের সাথে প্রেমের কথোপকথন শুনেছে, শুধু শুনেছে। প্রেম মানুষ খুন করে দেখেছে। প্রেমের আসল রূপ ও তাইফকে মারতে চাওয়া। সাফা রেগেমেগে বলল, তাই এমন জঘন্য আমি আগে ভাবিনি। তুমি তাকে ভালো না বেশে ঘুরিয়েছ, এটা সে মেনে নিতে পারেনি। দোষ সবার ছিল সাফা। তাই বলে? হ্যাঁ, তাইফের এই চাওয়াটা অন্যায় ছিল, এটা আমি মানছি। হুম। তুমি ঠিক আছো তো সাফা? রাখছি এখন। ভালো থেকো।
ফোন রাখতে সাফার মন আরো অশান্ত হয়ে উঠল। এমন একটা ইচ্ছে পূরণের কথা বলতেই তাইফের বুক কাঁপল না? রাত গভীর হলেও সাফার চোখে ঘুম নেই। নানা রকম ভাবনায় অস্থির হয়ে আছে তার মনটা। এত কিছুর পরও প্রেমকে সে ভুলতে পারছে না। প্রেমের সাথে কাটানো এই কয়েকটা দিনের স্মৃতি চোখের সামনে ভেসে আসছে বারবার। না, আজ রাতে আর ঘুম হবে না তার। এই ভেবে শোয়া থেকে উঠে পড়ল সাফা। রুমের মাঝে অনেকক্ষণ পায়চারি করার পর ক্লান্ত হয়ে পড়ল সে। চেয়ার টেনে বসলো সাফা। টেবিলের এক পাশ থেকে ডায়েরিটা টেনে নিল সে। মন খারাপ থাকলে আঁকিঝুঁকি করলে মনটা কিছুটা হলেও শান্ত হয় তার। ডায়েরির পাতা উল্টাতেই সাফার চোখ আটকে গেল। সুন্দর হাতের লেখা দেখে অবাক হলো সে। তার ডায়েরিতে এসব লেখা কিভাবে এলো? সাফা পড়া শুরু করলো। প্রিয় ম্যাডাম, আমার জীবনের বিশাল এক কাহিনী রয়েছে, যা শুনে আপনার বিশ্বাস নাও হতে পারে, তবুও জানাতে চাই আমি। প্রায় 1000 বছর আগের কথা। আমার জন্ম মিশরে, ওখানেই কাটে ছেলেবেলা। আমার বাবা ছিলেন ফারাও রাজার দাস। সেই সুবাদে রাজপ্রাসাদে প্রায় যাওয়া হতো আমারও। ছেলেবেলায় ফারাও রাজার মেয়ের প্রেমে পড়ি আমি, তবে কাউকে বুঝতে দিতাম না। মেয়েটার নাম ছিল সুহেলি। সুহেলিকে দেখার জন্য বারবার নানা বাহানায় রাজপ্রাসাদে যেতাম আমি। সময় প্রভাবিত হতে থাকে। একসময় সুহেলিও আমার প্রেমে পড়ে। একথা রাজার কানে গেলে তিনি ক্ষেপে যান। একজন দাসের ছেলেকে তার মেয়ে পছন্দ করছে, এটা তিনি মানতে পারেননি। ফারাও রাজা জাদু জানতেন। তিনি তার জাদুর মাধ্যমে আমাকে দৈত্য বানিয়ে দেন, যাতে আমাকে দেখে সুহেলি ভয় পায়। কিন্তু এমন কিছুই হয়নি। ভালোবাসা হয় মন থেকে, এটা তিনি বুঝতে পারেননি। দৈত্য বানিয়েও যখন সুহেলির কাছ থেকে আমাকে দূরে সরাতে পারেননি, তখন তিনি আরো রেগে যান। তার জাদুর শক্তিতে আমাকে প্রদীপের মাঝে বন্দী করেন। এর আগেই তিনি জানান, এখন থেকে আমি মানুষের দাস হিসেবে থাকবো আজীবন। একজন মানুষের 3টে ইচ্ছে পূরণ করাই হবে আমার কাজ। আমি অভিশপ্ত জীবন থেকে মুক্তির জন্য ছটফট করব। এর থেকে মুক্তি লাভের উপায়ও আছে। কেউ যদি তার একটি ইচ্ছে পূরণের পরিবর্তে আমায় মুক্তি দেয়, তবে আমি মুক্তি পাবো। এসব বলেই তিনি প্রদীপের মাঝে আমাকে আবদ্ধ করে সেটি নদীতে ফেলে দেন। সেদিন থেকেই আমি মুক্তির জন্য ছটফট করি। তোমাকে যেভাবে জানালাম সেভাবেই সবাইকে জানিয়েছি, কিন্তু স্বার্থপর মানুষেরা তাদের ইচ্ছে পূরণের জন্য আমাকে মুক্তি দেয় না। আমি বছরের পর বছর মানুষের ইচ্ছে পূরণ করে চলেছি, কিন্তু যেসব মানুষ আমার কাছে অন্যায় দাবি করে আমি তাদের হত্যা করি। ওসব মানুষের পৃথিবীতে থাকার কোনো আবশ্যিকতা আছে বলে আমি মনে করি না। এরা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ। একসময় দেখা পাই তোমাকে দেখেই আমার শরীরে শীতল হাওয়া বয়ে গেল, কারণ তুমি দেখতে ঠিক আমার সুহেলির মতো। দুজন মানুষের এতটা মেল কিভাবে থাকতে পারে আমি জানি না, তবে তোমাকে দেখে এত বছরের দুঃখ অনেকাংশে কমে গিয়েছে আমার। মনে হতো নতুন জীবন ফিরে পেয়েছি আমি। তুমি আমাকে মুক্তি না করলেও আমার কোনো আফসোস থাকবে না, বরং আমি খুশি হব তোমার সব ইচ্ছে পূরণ করতে পেরে। জানি না তুমি কখন আমার লেখাটা পড়বে, হয়তো সেদিন আমি তোমার পাশে থাকবো, হয়তো অনেক দূরেও চলে যেতে পারি। এটি প্রেম। আর কিছু লেখা নেই। তার মানে তাইফকেও এই কারণেই মারতে চেয়েছিল প্রেম? সবটা বুঝে কান্নায় ভেঙে পড়লো সাফা। তার চোখের জলে ডায়েরির পাতা ভিজে একাকার হয়ে গেল। এটা কি করলো সে? এত সহজে প্রেমকে ভুল বুঝলো সাফা? আর দেরি করলো না সাফা। জানালার পর্দা আড়াল করে দেখলো ভোরও এসেছে। সবাইকে ফাঁকি দিয়ে আবারও বেরিয়ে পড়লো সে। ছুটতে লাগলো কলেজের দিকে। মাটি ঘুরিয়ে প্রদীপটি হাতে নিল সাফা। মনের মাঝে ভয় ছিল তার, যদি প্রদীপটা না পায়। প্রদীপ পেয়ে সাফার মুখে বিশ্বজয়ের হাসি ফুটল। চট জলদি প্রদীপটি নিয়ে বাড়ি ফিরে আসলো। রুমে এসে 3বার প্রদীপের বোকায় ঘষছি, বেরো হলো দৈত্যরূপে প্রেম। তাকে এভাবে দেখেও সাফার মনে ভয় কাজ করলো না, বরং সে হাসি মুখে ফুটিয়ে বলল, প্রেম? অভিমানী সুরে বলল প্রেম। আমি জানতাম আপনি আমায় উদ্ধার করবেন ম্যাডাম, কিভাবে? কারণ আরো একটা ইচ্ছে বাকি রয়েছে আপনার। প্রেমের কথা শুনে মুচকি এসে বলল সাফা। হ্যাঁ, আমি এক্ষুনি এসেছি। আমার ইচ্ছে পূরণ না করেই কিভাবে যেতে দিই তোমায়? তবে বলুন আপনার তৃতীয় ইচ্ছে, আমি পূরণ করতে প্রস্তুত। সাফা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমি চাই তুমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাও। সাফার কথা শুনে প্রেমের চোখ দুটো ছলছল করে উঠল। কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি আমার লেখা পেয়েছেন? হুম। আপনি সত্যি চান আমি মুক্ত হই এই জীবন থেকে? হ্যাঁ, এটাই আমার ইচ্ছে। তবে আপনার ইচ্ছে পূরণ হবে ম্যাডাম। মুহূর্তের মধ্যে চারিদিকে ধোঁয়া দেখতে পেল সাফা। একটু পরে এসে দেখলো যে প্রেম এতক্ষণে শূন্যে ভাসছিল, সে এখন মেঝেতে দাঁড়িয়ে আছে। সাফার দিকে তাকিয়ে প্রেম বলল, ম্যাডাম আপনি প্রদীপটা ঘষবেন প্লিজ।
সাফা প্রদীপ ঘষল, কিন্তু প্রতিবারের মতো এবার প্রেম ভেতরে প্রবেশ করলো না। প্রেম চেষ্টা করে দেখতে লাগলো তার জাদুর শক্তি কাজ করে কিনা। জাদুর শক্তি কাজ করছে না দেখে প্রেম লাফিয়ে উঠে বলল। আজ থেকে আমার অভিশপ্ত জীবনের সমাপ্তি হলো। সাফা হেসে বলল। হ্যাঁ। প্রেম কিছুটা বিষণ্ণ হয়ে বলল। অভিশপ্ত জীবন থেকে মুক্তি হলেও আমি আমার রূপ বদলাতে পারবো না ম্যাডাম। এখন আমার জাদুর শক্তিও নেই যে রূপ বদলে রাখবো। আপনি আমায় এই রূপে দেখে ভয় পাচ্ছেন না? না তো, তোমায় দেখে ভয় পাবো কেন? তুমি তো আমার বন্ধুই। সাফার চোখে মুখে ক্লান্তির ছাপ ভেসে উঠল। তা বুঝতে পেরে প্রেম বলল। আপনি একটু ঘুমাবেন ম্যাডাম, শরীর ভালো নেই আপনার। না, আমার তোমার সাথে অনেক গল্প করার আছে। চিঠিতে সব ক্লিয়ার না, সবটা আমি তোমার মুখে শুনতে চাই। তা বলবো, তবে আপনার এখন ঘুমানো উচিত, তাই আপনি এখন ঘুমাবেন। ওকে, বাট একটা কথা। কি? তোমার আসল রূপ ফিরে পাওয়ার কি কোনো উপায় নেই? যদি থাকে আমায় বলো, আমি তোমার আসল রূপ ফিরিয়ে আনতে সাহায্য করব তোমায়। সব বলবো, আপনি এখন রেস্ট করুন। প্রেমের জোড়াজড়িতে সাফা শুয়ে পড়ল। প্রেম অর্জবের উপরে পা ঝুলিয়ে বসে সাফার দিকে তাকিয়ে রইল। সাফাও কবে যে ঘুমিয়ে পড়লো টের পেল না। ঘুম ভেঙে গেল, প্রেম নেই। সাফা সারা ঘরে খুঁজে তাকে পেল না। সে খেয়াল করলো বালিশের পাশে ডায়েরি ও প্রদীপটি রাখা। সাফা ডায়েরি খুলতে সে সুন্দর হাতের লেখা দেখতে পেল। আজ পর্যন্ত আমি কেবল মানুষের ইচ্ছে পূরণ করে এসেছি, কেউ আমার ইচ্ছে পূরণ করবে ভাবিনি। মানুষকে আমি স্বার্থপর মনে করতাম, কিন্তু আমার ধারণা ভুল, এটা আপনি প্রমাণ করলেন ম্যাডাম। আপনার মতো মেয়ে খুব কমই আছে এই পৃথিবীতে। যদি থাকতো আমার হাতেই এত মানুষ খুন হতো না। আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক, তাই চলে যাচ্ছি। আমি থাকলে আপনার কি অসুবিধা হতো ভাবছেন? হতো ম্যাডাম, কারণ আমার জাদুশক্তি হারিয়ে ফেলেছি, যে কারণে রূপ বদলানো আমার পক্ষে সম্ভব নয়। জাদুশক্তি চলে যাওয়ার কারণে আমি এখন অদৃশ্য হতে পারবো না। আপনার মতো সবাই আমায় দেখবে। নিশ্চয়ই আপনার আম্মু আব্বু এত বড় একটা দৈত্যকে আপনার সাথে থাকতে দেবে না। আর আমি আপনার পাশে থাকলে বন্ধু বান্ধব সহ কেউ মিশতেও চাইবে না আপনার সাথে, ভয়ে। সবটা বিবেচনা করে আমি চলে যাচ্ছি, না জানিয়ে যাওয়ার জন্য অনেক দুঃখিত আমি। ভালো থাকবেন। লেখাটি পড়তেই অযথারা চোখে জল ফেলতে লাগলো সাফা। প্রেম এমনটা না করলেও পারত, সবটা না হয় সামলে নিত সে। প্রায় 6 মাস হয়ে গেল। এই 6 মাসে একটা দিনের জন্য প্রেমকে ভুলতে পারেনি সাফা। তার চোখ সারাক্ষণ খুঁজে চলেছে প্রেমকে। সাফা জানে সে বর্তমানে একটা দৈত্য, তবুও তার প্রতি ভালো লাগা বিন্দু মাত্র কমেনি, বরং দিন দিন বেড়েছে। প্রতিটা দিন প্রেমের সাথে কাটানো মুহূর্তগুলো ভেবেছে সাফা, কি সুন্দরই ছিল দিনগুলো। এই কয়েকটা দিন তার পুরো জীবনটা এলোমেলো করে দিল। প্রেম কি আর কখনো ফিরে আসবে না? ভাবতে ভাবতে বারান্দা এলো সাফা। আজকের চাঁদটা অনেক সুন্দর, তাকিয়ে থাকতে বেশ ভালো লাগছে। পাশে যদি প্রেম থাকতো। প্রেম কেন সে প্রেমকে নিয়ে এতটা ভাবে? কেন সে একটাবারের জন্য প্রেমকে ভুলতে পারেনি? কেন সে চায় দৈত্যরূপে হলেও প্রেম তার সাথেই থাকুক? তবে কি সত্যি প্রেমকে মন থেকেই ভালোবেসেছে? দৈত্যরূপে প্রেমের সাথে আজীবন সে কাটিয়ে দিতে পারবে না সে? মুখে এক চিলটি হাসি ফুটল সাফার, চোখ জোড়া বন্ধ করে বলল। প্রেম, আমি তোমায় ভালোবাসি। যেখানেই থাকো না কেন, আমার কাছে ফিরে এসো। কয়েকদিন পর সকালে মায়ের বকুনিতে ঘুম ভাঙলো সাফার। ঘুম ঘুম কণ্ঠে বলল সে। কি হলো মা, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছি আমি? কলেজের টাইমও চলে গিয়েছে, তোর ঘুম এখনো কাটছে না? আর একটু ঘুমাতে দাও না মা। আর ঘুম নয়, উঠে পড়। সাফা উঠতেই সাবিনা রশিদ বললেন। এখন থেকে নিচে আয়, তখন যাবি না? কেন? তোর বাবা ব্যাচেলার ছেলেকে নিচের একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছে, সে আজকে আসবে, জানিস না? না তো। কতবার বলেছি ব্যাচেলার ছেলে দিও না, ঘরে একটা যুবতী মেয়ে আছে। কে শুনে কার কথা? তোর বাবা কি বলে জানিস? ছেলেটা ভীষণ ভালো, দেখলে বোঝা যায়। বাবা যখন দিয়েছে নিশ্চয়ই বুঝে শুনে দিয়েছে, তুমি এত ভেবো না তো। আমি ওয়াশরুমে যাচ্ছি, আজ অনেক কাপড় ধুতে হবে। ছেলেটা এলে ফ্ল্যাটের চাবিটা দিয়ে দিস। আর হ্যাঁ, বেশি কথা বলার কোনো দরকার নেই, দিয়েই মুখের উপর দরজা আটকে দিবি, ঠিক আছে? হুম। একটু পরেই কলিং বেল বেজে উঠল। সাফা চাবি নিয়ে দরজার কাছে এগিয়ে এলো। দরজা খুলতে সে বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। এই যে মানুষ রূপে প্রেম দাঁড়িয়ে আছে তার সামনে। সাফা আনন্দে আত্মহারা হয়ে বলল।
প্রেম, তুমি? মৃদু এসে প্রেম বলল। হ্যাঁ আমি। তোমার এই রূপ কিভাবে ফিরে পেলে? তোমাকে সবটা জানাইনি সাফা। রাজা বলেছিলেন আমি অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেলেও সহজে নিজের আসল রূপ ফিরে পাবো না। যদি আমার দৈত্যরূপে কোনো সুন্দরী যুবতী ভালোবাসে তবেই আমি আমার আসল রূপ ফিরে পাবো। তোমার ভালোবাসার জোরে আজ আমি ফিরে এসেছি সাফা। ও সরি ম্যাডাম। সাফার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। প্রেম বলল। কাঁদছো কেন? সাফা কিছু বলতে যাবে তখনই ওয়াশরুম থেকে সামিনা রশিদ চেয়ে বললেন। কে এসেছে ছাপা? সাফা কি বলবে বুঝতে পারছে না। প্রেম বলল। বলো যে নিচের ফ্ল্যাটের ভাড়াটি এসেছে। সাফা অবাক হয়ে বলল। তুমি সেই ব্যাচেলর ভাড়াটিয়া? জি ম্যাডাম আমি। এখনো ম্যাডাম বলবে? তবে কি বলবো? সাফা, শুধুই সাফা। আমি তোমাকে ভালোবাসি সাফা। সাফা লজ্জা পেয়ে প্রেমের হাতে চাবি দিয়ে বলল। যাও এখন। তুমি বলবে না? আমিও তোমায় ভালোবাসি। কথাটি বলিয়ে সাফা চলচলতি দরজা আটকে মায়ের উদ্দেশ্যে বলল। ভাড়াটিয়া এসেছে। এর পথে কি চলছে তাদের খুনসুটিময় প্রেম।